নগদ 12 লাখ টাকা মোহরানা দিয়ে বিয়ে করেছি বউ ছাড়তে? এত সহজ? বউ ছাড়ার তো প্রশ্নই ওঠে না। ছোট মামি পাশ থেকে ফিসফিসিয়ে বলল, আপার এই ছেলে ছোট থেকে গোয়ার একটা। আপা দুলাভাই দুজনকে কম জ্বালিয়েছে। এখন বড় ভাইয়ের হবু বউ বিয়ে করে এনে 16 কলা পূর্ণ করলো একদম। বেয়াদবের বেয়াদব। ছোট মামির ফিসফিস করে বলা কথা নাজিয়া একদম স্পষ্ট করে শুনল। সে আপাতত এই দুনিয়ায় নাই। তার মনে হচ্ছে যা অনর্থ ঘটার ঘটে গেছে তার জীবনে, এর বেশি খারাপ ঘটা সম্ভব না। বিয়ে শাদী নিয়ে তার জন্মের ভয় ছিল। পুরুষ মানুষকে সে সহজে বিশ্বাস করতে পারে না। তাই জীবনে একটা প্রেম অবধি হয়নি তার। বিয়ে নিয়েও ভীষণ ভয়ে থাকতো। কেমন না কেমন মানুষ যদি ভাগ্যে জুটে যায়। এদিকে একদম মার্কা মারা বর জুটেছে তার কপালে, যে বেয়াদবি গোয়ার তুমি তো সেরা। বিয়ে তো আমি করতে চাইনি ওকে। তোমাদের গুণধর চরিত্রহীন বড় ছেলের কাজ কারবার যেই না ফাঁস হয়েছে, তখনই আব্বু রীতিমতন আমাকে জোর করে নিজের মান সম্মান বাঁচাতে এই মেয়েকে আমার ঘাড়ে গছালো। বিয়ে হয়নি আমার ইচ্ছেতে, কিন্তু এখন থেকে যা হবে সব আমার ইচ্ছে। তাই একদম মুখ বন্ধ রাখবে সবাই। আর এই ছোট মামি, তোমার জামাই আর বাচ্চা কাচ্চা নিয়ে ফটো জলদি। বিয়ের খানা গিলতে হবে না আর, যথেষ্ট গিলেছ। আর বড় ভাইয়ের হবু বউ কি? ও আমার বউ এখন। এই আজান ইয়াসির ভুইয়ার বউ। এদিকে ঘাড়ে গছালো বাক্যটা শুনেই নাজিয়া ঠোঁট চেপে কান্না আটকাতে চাইল, কিভাবে জানি মিহি কান্নার শব্দ বেরিয়ে এলো। বহুক্ষণ ধরে নিজের কান্না চেপে রেখেছে সে, ভাগ্যকে দোষারোপ করেছে। কারো সাথে কখনো কিছুমিছু ছিল না অবধি তার, অথচ বিয়ে ঠিক হয়েছিল একটা প্রতারক চরিত্রহীনের সাথে, যে নিজের অতীতের গভীর সম্পর্ক গোপন করে ভালো মানুষের মতন বর সেজে তাকে বিয়ে করতে এসেছিল। এরপর বিয়ে হলো এমন মানুষের সাথে যে তাকে ঘাড়ের ওপর বোঝা কিংবা একটা দায়িত্ব বাদে আর কিছু মনে করে না। স্ত্রী হিসেবে মান সম্মান তো দূর কি বাত। এদিকে এমন মাথা গরমের মধ্যে নাজিয়ার মিহি কান্নার স্বর কানে আসতেই আজান মেজাজ হারিয়ে বসলো, দিয়ে ফেললো বাস খাই ধমক। কি সমস্যা? বিয়ে করেছি না? তাহলে এত কান্না কিসের? আরেকবার কান্নার শব্দ কানে আসলে একদম দুগালে দুটো চর বসাবো। এরপর গালের ব্যথায় যত ইচ্ছে কাঁদবে। রিডিকিউলাস। 2 মিনিট থেমে আজান তার স্বরে ডাকলো লিভিং রুমের কোনায় দাঁড়ানো মেয়েটাকে। এই ইসি, তোর ভাবিকে রুমে নিয়ে যা। আজকের জন্য যথেষ্ট ফ্যামিলি ড্রামা দেখেছি ও, আর দেখতে হবে না। আরো দেখার জন্য পুরো জীবনটা পড়ে আছে ওর এই বাড়িতে। কারণ বউ তো আমি ছাড়ছি না। না মানে না। তাই বলে তোর বাবার কথায় মেয়েটাকে তোর বিয়ে করে আনতে হবে? আমাদের ওপর তো খুব রাগ টাগ দেখাস, তখন দেখাতে পারলি না কেন? আরমান ভুঁইয়া আরেকটা দীর্ঘশ্বাস আড়াল করে মাথার বালিশে গাল চেপে পাশ ফিরলেন। বাসায় এসে শুয়ে পড়েছেন তিনি। অন্ধকার রুমে এখন কেমন হাঁসফাঁস লাগছে। নিচ থেকে এখনো তার গৃহিণী চিল্লাপাল্লা চলমান। ছেলেকে এক নাগাড়ে কথা শোনাচ্ছে, সেসবের কিছু তার কানেও আসছে। তিনি গা করলেন না এসব কথাবার্তা, বরং জীবনের হিসাব নিকাশ মেলালেন নীরবে। সারা জীবনটা যেন তার চোখের সামনে একেবারে জীবন্ত হয়ে ভেসে উঠল। আরমান ভুঁইয়ার বাপ এই তল্লাটের বড় ব্যবসায়ী ছিলেন, রাগী প্রতাপশালী মানুষ। একে তো খানদানি পরিবার, পাশাপাশি বংশ পরম্পরায় বাপের সেই ব্যবসা ফুলে ফেঁপে এমন বাড়ল। আরমান ভুঁইয়া পারলে রাজার হালি জীবন কাটালেন। কোনো অভাব ছেলেদের ছুঁতে দিলেন না। বিশেষ করে বড় ছেলেটা মুখ ফুটে চাঁদ চাইলে চাঁদ এনে দেওয়ার মতন ভাবছিলেন তিনি। চোখ বন্ধ করে বহু বছরের পুরনো স্মৃতি ভেসে উঠল মনের পর্দায়। ছোট দুটো ছেলেকে দুহাতে ধরে স্কুলের গেট থেকে গুটি গুটি পায়ে বাসায় ফিরছেন। আজ জানলেন সেই ছোট দুটো ছেলের একটা এমন অজাত ইতর, যে 6 বছর এক মেয়ের সাথে সম্পর্কে থেকে তাকে পোয়াতে বানিয়ে আবার আরেক মেয়ের জীবন শেষ করতে বর বেশে একদম বাবুর মতন বিয়ে বাড়িতে হাজির হয়েছিল। ছি! তার আবার অস্থির লাগা শুরু হলো। মনে হলো বুকের ভেতর কে জানি জোরে জোরে বাড়ি মারছে। তিনি প্রাণপণে চেষ্টা করলেন ঘুমিয়ে পড়তে। ছোট ভাইয়ের ধমকে মন খারাপ করে থেকো না ভাবি। ও সবাইকে এমন চোটপাট দেখায়। ও রাগ একদম সামলাতে পারে না। নাজিয়া তার ননদের কথা শুনে এবার কান্না কিছুটা থামালো। ঈশিতা তাকে কিছুক্ষণ আগে আজানের
বেডরুমে নিয়ে এসেছে। একটা ছিমছাম রুম, একপাশের ব্যালকনিতে বিভিন্ন রকমের অর্কিড। ফার্নিচারের বাড়াবাড়ি নেই, সিম্পল খাট, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ আর বুকশেলফ এসবই। জিনিসপত্র কম হলেও রুমটা খুব পরিপাটি করে গোছানো। নাজিয়া চোখ মুখ মুছে কিছুটা স্বাভাবিক হয়ে আশেপাশে নজর বুলালো। ভাবি নিশ্চয়ই ভাবছ ভাইয়া খুব গোছালো মানুষ, তাই রুমটা এমন। সে ভাবনা ভুল না, তবে আরেকটা কারণও আছে। ভাইয়া নিজের রুমে টোটালি কাউকে অ্যালাউ করে না। নিজে পরিষ্কার গোছগাছ সব করবে, টু শব্দ ছাড়া। তবে কেউ তার রুমে এসেছে জানলে বাড়ি চিল্লিয়ে মাথায় করে। আমি তো কয়েকদিন আগেও এমন থাপ্পড় খেয়েছি, চুরি করে ভাইয়ার টি শার্ট নিতে আসছিলাম তাই। ওর জিনিসে কেউ হাত দিবে সেটা ওর খুব অপছন্দ। জানো, আমার বড় ফুফি তো সবসময় বলে বংশে নাকি একমাত্র ছোট ভাইয়াই পুরোটা আমার দাদা জানের মেজাজ পেয়েছে। হাব ভাব রাগ অভ্যেস বেশিরভাগ নাকি কেবল দাদা জানের সাথে মিলে। নাজিয়ার এবার ইচ্ছে হলো আর রাগ ঢাক না রেখে একদম ভ্যা ভ্যা করে প্রাণ খুলে বিলাপ করে কাঁদতে। সে আসছে থেকে কেবল দেখে আর শুনে আসছে ওই আজান না আজাবের বাচ্চার রাগের ফিরিস্তি। নাজিয়া সামনাসামনি মানুষের সাথে এত কথাবার্তা বলতে পারে না। নিজের মনে মনেই নিজের সাথে দুনিয়ার কথাবার্তা বলে সে। তাই ননদকে না বললো মনে মনে ভাবলো এক ক্যারেক্টারলেস প্রতারকের কবজা থেকে বাঁচিয়ে খোদা তাকে আরেক বদমেজাজি বিয়াদবের গলায় ঝুলিয়ে দিল, যে কথাবার্তার কোনো সৌন্দর্য নমনীয়তা জানে না, খালি ধমক দেয়। তখন কেমন বিশ্রী করে নাজিয়াকে চিল্লিয়ে বলল, বিয়ে করেছি না? যেন নাজিয়া এই গোয়ার বর্বরটাকে বিয়ে করতে হেদিয়ে মরছিল। ফালতু লোক একটা। ঈশিতা নিজের এতগুলো কথার বিপরীতে নাজিয়াকে চুপ দেখে যা বোঝার বুঝে নিল। তুমি বোধহয় ইন্ট্রোভার্ট ভাবি, তাহলে বলবো ভাইয়ার সাথে ভালোই মিলবে তোমার। ভাইয়াও কম কথা বলে, যখন বলে তখন অবশ্য গাইল্লায় না হলে ধমকায়। এই প্রসঙ্গ বাদ, তবু শেষে একটাই কথা বলবো ভাবি, যাই হয়েছে আল্লাহ পাকের কাছে শুকরিয়া করো। ইমন ভাইয়া আমার নিজের বড় ভাই, তবুও কোনোদিন বুঝিনি ও এমন ইতর। একেবারে ভিজে বেড়াল, সবার আদর্শ ছেলে সেজেছিল এতদিন। আম্মুর তো ফেভারিট বাচ্চাও, এজন্য এত কিছুর পরও বড় ভাইয়ার দোষ ঢাকতে তোমাকে বিয়ে করেছে কেন বারবার এটা বলে বলে ছোট ভাইয়াকে জুলুম করছে রীতিমতন। তুমি অন্তত ছোট ভাইয়ের সাথে রাগ করে থেকো না। ও আর যাই হোক, ইমান ভাইয়ার মতন ভণ্ড নয়। বলতে গেলে একদম নির্ভেজাল, মনে মুখে একই এরকম মানুষও। নাজিয়া এবার আর মনে মনে কথা বলার ধার না ধরে মুখের উপরই বলল, ভণ্ড না হলে এই রাগ চটপাট কবুল বলার আগে বিয়ে বাড়িতে দেখালেই তো পারত। তখন অন্তত আমি পাপাকে বলতাম এমন বদরাগী আমাকে চায় না, এমন কারোর সাথে তোমরা জোর করে আমার বিয়ে দিও না। তখন তো বলেনি কিছু, এমনকি ড্রাইভিং এর পুরোটা সময়ও অভিযোগ রাগ কিছু দেখায়নি আমায়, চুপচাপ ছিল। তাহলে এখানে এই দোজকে নিয়ে এসে আমার ফিরে যাবার সব পথ বন্ধ করে আমাকে এভাবে ধমকে অপমান করলো কেন? এ প্রশ্নের উত্তর দিবে আমায়? এটা কেমন আচরণ? আজকের দিনের পুরো ঘটনায় আমার দোষটা কি যে আমি এরকম অপমান সহ্য করব? ঈশিতা এবারে কোনো জবাব দিল না। সে নত মুখে বলল, ফ্রেশ হয়ে নিও ভাবি, তোমার লাগেজ খাটের পাশে রাখা আছে। বাড়ির যা সিচুয়েশন, তোমাদের বাসর টাসরে রিচুয়াল হবে বলে মনে হয় না। আর ছোট ভাইয়ের মেজাজের পারও যেহেতু মিনিটে মিনিটে বাড়ছে, তুমি বরং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ভাইয়া কি না কি বলবে, তারপর তুমিও একটা বলবে, তারপর ভাইয়া চিল্লাবে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন সব শুনবে, গসিপ করবে। ইস কি বিশ্রী ব্যাপার হবে। নাজিয়া শুনে ভাবলো এটাই বুদ্ধিমানের কাজ হবে। আমার লুচ্চা স্বভাব যার বড় ভাইয়ের, সেই বা কিভাবে একদম নিপাট ভদ্রলোক হবে। রিস্ক নেওয়ার প্রশ্নই ওঠে না। চাদর জড়িয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লে অন্তত গায়ে হাত দেবার সুযোগ পাবে না। এসব ভংচং ভেবে সে ঘুমানোর প্রস্তুতি নিয়ে বিছানার এপাশ ওপাশ করতে থাকলো। পরের আধ ঘন্টার মধ্যে দরজার নব ঘোরানোর শব্দ পেলে ধরফর করে জেগে উঠলে শুনতে পায় দরজা লক করার শব্দ। একই সাথে ভারী গলার ওই বর্বরের আওয়াজ, ওই ইমান বেইমানের সাথে প্রেম ছিল তোমার? ডিম লাইটের হালকা আলোয় চাদর জড়িয়ে জবুথবু হয়ে
বিছানায় বসে থাকা মেয়েটাকে আগাগোড়া একবার দেখিনি আজান আবারও গম্ভীর গলায় ডাক দিল, জবাব নেই কেন? একটা প্রশ্ন করলাম তো। প্রেম ভালোবাসা ছিল বুঝি ওই রাস্কালটার সাথে, তাই ড্রয়িং রুমে দাঁড়িয়ে সবার সামনে অমন মরা কান্না কাচ্ছিলে তার শোকে? শেষের কথাটা আজান কিছুটা বিদ্রুপাত্মক শ্লেষে বলে ফেলল। নাজিয়ার মনে হলো হঠাৎ কেউ জোরে তার দুগালে জোতার বাড়ি মেরেছে। এত বিশ্রী, এত নিচে লোকটা চিন্তা ভাবনা, ছি। ননদের কথাবার্তা শুনে খানিকক্ষণ আগে তার মনে যেটুকু শান্তি ছিল তা যেন নিমিষে উধাও হল। সারাদিন তার সাথে যা কিছু ঘটেছে সেসবের দুঃখ, রাগ, ক্ষোভ থেকে কান্না করাটাকেও এই লোক এত বিশ্রীভাবে নিবে সেটা নাজিয়ার ধারণার বাইরে ছিল। কেন জানি ভীষণ অভিমান হলো তার। সিদ্ধান্ত নিল একটা কথাও বলবে না, এই বর্বরের কোনো প্রশ্নের জবাব দিবে না। যা হবার হবে। এই লোক যখন ভেবেই ফেলেছে তার লম্পট ভাইয়ার সাথে নাজিয়ার প্রেমের সম্পর্ক ছিল, তখন ভাবুক। ফলশ্রুতিতে নাজিয়া জেদ করে মুখে তালা ঝুলিয়ে বসলো। হ্যাঁ না কোনো জবাবও দিল না। গোয়ারের সাথে গোয়ার তুমি দেখানোর বিরাট ভুলটা করে ফেললো একদম নিজের অজান্তেই। তবু মিনিট দুয়েক পরে চুপি চুপি ওই বর্বরের চেহারাটা দেখতে চাওয়ার অদ্ভুত ইচ্ছে জাগলো নারী মনে। গোয়ারটা রেগে টেগে আছে কিনা চোখ মুখ দেখে বুঝতে চাইল। এদিকে আছানটিকে হাতের ঘড়ি খুলতে খুলতে মেয়েটা চাহনি টের পেল। সেও ইচ্ছে করে মুহূর্তের মধ্যে মুখ উঠিয়ে ড্যাব ড্যাব চোখে মেয়েটাকে দেখল। দুজোড়া চোখের মিলন ঘটতে মিনিট না গড়াতে নাজিয়া হাঁসফাঁস করে চেহারা নামিয়ে ফেলল। বুক ধুকপুক করছে তার, অস্থির লাগছে। কি আশ্চর্য! সে কয়েক সেকেন্ডের দৃষ্টির মিলনে কতবার যে নাজিয়ার বুক ধুকপুক করলো সে হিসেব নাজিয়া রাখেনি। চোখ নামিয়ে রাখলো সে বুঝলো অসভ্যটা এখনো তাকিয়ে তাড়িয়ে তাড়িয়ে দেখছে, যেন জীবনে মেয়ে দেখেনি কখনো। পুরো ঘটনায় আজানের চোখ মুখ একদম নির্লিপ্ত। ভুরু কুঁচকে খানিকটা সময় তার সামনে নত মুখে বসে থাকা মেয়েটাকে দেখল সে। তবু কোনো নড়চড় না পেয়ে এবার তার স্বরে চেঁচালো, বোবা তুমি! অলরেডি দুবার একই কথা জানতে চেয়েছি। এরপর আর মুখে নয় হাতে কথা বলবো। আমার প্রশ্নের উত্তর যে মুখ থেকে বেরোয় না সেই মুখ আমি থাবড়ে লাল করে ফেলবো, ইডিয়েট! লাস্টবার জানতে চাচ্ছি ওই বাস্টার্ডকে পছন্দ করতে তুমি? দুজনে কোনো সম্পর্কে ছিলে? এতক্ষণ ধরে জমিয়ে রাখা যত জেদ সাহস সব যেন ফুস করে উবে গেল নাজিয়ার। তার মনে হলো রাগ জেদ সব চলে উঠুক। অমন বড় বড় ফোলা দানবের মতন হাতের দুটো চর গালে পড়লে পাপাকে ফোন করে এই দোজক থেকে নিয়ে যেতে বলার মতন কথা বলার অবস্থাও থাকবে না তার। তাই চটজলদি মুখ তুলে উল্কার গতিতে মিনমিন করে বলল, পছন্দ করতাম না। পাপা ছবি দেখিয়েছিল শুধু, আর বলেছিল তার বহুদিনের বিজনেস পার্টনারের ছেলে। আপনার ওই লম্পট ভাইয়ের সাথে প্রেম তো বাদ দিলাম, বিয়ের আগে সামনাসামনি দেখা অব্দি করিনি আমি। তখন রাত 2টোর কাছাকাছি। ব্যালকনির স্লাইডিং ডোর খোলা থাকায় রাতের বাতাস হু করে ঢুকছে। সেই সাথে ভেসে আসছে টবের কামিনী চন্দ্রমল্লিকা ফুলের ঘ্রাণ। আজান আজ প্রথমবারের মতন ঠাওর করতে পারল না কোনটা কোন ফুলের ঘ্রাণ, কারণ তার ধ্যান চিন্তা ভাবনা সব সম্পূর্ণ অন্য জায়গা জুড়ে। আজ সারাদিন তার মস্তিষ্ক উত্তপ্ত হয়ে সে যেন বারুদের মতন বিধ্বংসী হয়েছিল। কেউ কিছু বললেই খেকিয়ে উঠছিল, রাগে ফুঁসছিল ক্রমাগত। বড় ভাইয়ের গাফিলতি, বাপের আবদার, লোকজনের কথাবার্তা, পরিবারের মান সম্মান সবকিছু চিন্তা যেন সমানে তার খারাপ মেজাজ ভয়াবহ খারাপ করার চেষ্টায় মশগুল ছিল। অথচ এখন তার সামনে বসে থাকা ভীতু চেহারার মেয়েটার শেষের কথাগুলো যেন মুহূর্তে খরা রৌদ্র দাহে এক পশলা বৃষ্টির মতন তার শরীর মন জোরে প্রশান্তি এনে দিল। ঠান্ডা হলো তার টকবুকে ফুটতে থাকা সারাদিনের গরম মেজাজ। কবুল বলার সময়ও তার মধ্যে এক প্রকার দ্বিধা কাজ করছিল। ইমান আজহার ভুইয়া তার কেবল 2 বছরের বড়। এক প্রকার পিঠাপিঠি ভাইয়ের মতন বড় হওয়া নর্মাল হলো। বহু কারণে সেই স্বাভাবিক সম্পর্কটুকু গড়ে ওঠেনি 2 ভাইয়ের মধ্যে। মেয়েটা যখন কবুল বলতে সময় নিচ্ছিল, বিয়ে ভাঙার কষ্টে দিশাহারা ছিল, তখন সে ভেবে বসেছিল ইমান ইতরটাকে বর হিসেবে পাবে না দেখে মেয়েটার এত কষ্ট।
কবুল বলতে এত জড়তা সংকোচ, হয়তো প্রেমের সম্পর্ক ছিল তাদের মধ্যে। অথচ এখন মেয়েটার বলা কথার সুবাদে ভুল ভাঙল তার। মনে হলো মাথার ওপর থেকে মন কয়েক ভারী কোনো বোঝা নেমে গেল। আজ আর নিজেও বুঝলো না তার হঠাৎ এত নিশ্চিন্ত হবার কারণ। আফসোস গোয়াটা জানলই না তার অবচেতন মন কবুল বলা মাত্রই মেয়েটাকে নিজের বলে ধরে নিয়েছে। কিছুতেই মানতে পারছিল না তার তিন কবুল বলে ধর্মমতে বিয়ে করা বউয়ের মন মস্তিষ্ক জুড়ে সে ব্যতীত অন্য কোনো পুরুষ থাকবে। মনে মনে খুশি হলো, চোখ মুখ একই রকম বেজার রেখে। আজান গম্ভীর মুখে বলল, না বলায় বেঁচে গেছ। হ্যাঁ বললে সাথে সাথে ঘাট ধরে রুম থেকে বের করে দিতাম। নাজিয়ার আতঙ্ক ভরা দৃষ্টি আজানের চোখ এড়ালো না। মেয়েটা খুব ভয় পেয়েছে তাকে, পাওয়া দরকার। সে ভয়টা বাড়িয়ে দিতে দুই একটা মিথ্যা আরো বলল। এমন ড্যাব ড্যাব করে, কি দেখছো? একটা কথাও মিথ্যে বলিনি আমি। হ্যাঁ বললেই তোমাকে নিজের রাস্তা মাপতে বলতাম। এমন বইয়ের আমার দরকার নেই। এদিকে নাজিয়ার এমন রাগ লাগলো। লোকটা আজ তাকে যত ভেলকি দেখিয়েছে তাতে এই বাড়ি ছেড়ে যেতে পারলে সে পারতপক্ষে বাঁচে। রাগের মধ্যে রাগ আরো বাড়লো সন্ধ্যার ঘটনাটা মনে পড়তেই। সে চাপা স্বরে ঠান্ডা গলায় আজানের বলা শেষের কথাটা জেদ ধরে প্রশ্ন করলো, বউ মানেন নাকি আপনি আমাকে? কই তখন তো সবার সামনে জোর গলায় বলেছিলেন আপনার ঘাড়ে এসে পড়েছি আমি। বুবার তো ভালোই বলি ফুটেছে। আজান মনে মনে ভাবলো, কিন্তু চোখ মুখ কুঁচকে বলে, কি আশ্চর্য! মানুষ তো বউ লুলা কানা প্রতিবন্ধী হলেও সংসার করে। বউ মানে ফেলে তো আর দেয় না। সেখানে তোমার দুটো হাত দুটো পা সব ঠিক আছে, তাহলে আমি তোমাকে বউ মানবো না কেন আজব? আর আমি যদি আপনাকে না মানি, আপনার সাথে সংসার করতে না চাই তবে? নাজিয়া আর রাগ ঢাক রাখলো না, বলেই ফেললো এতক্ষণ তার মনে চেপে রাখা কথাটা। তাহলে একটা থাপ্পড় এবার সত্যিই তুমি খাবে। মামা বাড়ির আবদার যেন। আমি পায়ে ধরেছিলাম কবুল বলতে। স্বামী মানব না, সংসার করব না, এরপর কি আলাদা শোবে? এসব ফিল্মি জিনিসপাতি করার প্ল্যান থাকলে মাথা থেকে এক্ষুনি ডিলিট করো। সংসার তুমি না করলে তোমার বাপ এসে করবে। আমার বাপ তোকে গুলি করবে হারামজাদা। নাজিয়া কথাটা বলতে গিয়েও বলল না, বহু কষ্টে নিজের রাগ সংবরণ করলো। এই রাজিয়া না মর্জিয়া, কি বিড়বিড় করলে? গালি দিয়েছো স্বামীকে? এত বেয়াদব বউ তুমি? আজান ভ্রু কুঁচকে মহা রেগে কাটকাট গলায় বলল। নাজিয়ার মনে হলো একমাত্র বেহুশ হয়ে গেলেই সে বেঁচে যাবে এখন। বচ্চাটার শকুনের চোখ। ঠিকই লিপ রিড করে ধরে ফেলেছে নাজিয়া তাকে গালি দিয়েছে। এখন কি বর্বরটা তার গালে চড় বসাবে একটা? এসির নিচেও নাজিয়ার মনে হলো হঠাৎ করে চারপাশে খুব গরম, মুখের মধ্যে কেমন ধরফর করছে। পরক্ষণে নাজিয়ার অভিমানও হলো। বর্বরটা যেভাবে বলছে যেন গালি কেবল বর্বরটার একা সম্পত্তি। নাজিয়া কি দেখেনি কবলের 5-10 মিনিট আগেও বর্বরটা কাকে জানি কল দিয়ে বিশ্রী থেকে বিশ্রী সব গালি দিচ্ছিল, যেগুলো কানের আশেপাশে আসলো আস্তাগফিরুল্লাহ জপতে হয়। আর এখন যে না নাজিয়া নিরীহ কয়েকটা গালি বিড়বিড় করলো, তখনই রেগে গেছে স্বৈরাচার একটা। সে নিজেকে বাঁচানোর শেষ চেষ্টাটা করলো। গলা একেবারে নরম করে কাঁদো কাঁদো হয়ে বলল, আমি দিনই তো, আর আমার নাম নাজিয়া। রাজিয়া মর্জিয়া এসবের একটাও না। তার কাঁদো কাঁদো স্বরের অভিনয় কাজে দিল হয়তো। আজান চোখ মুখ শক্ত করে খানিকক্ষণ তাকিয়ে থেকে কিছু বলল না আর। কিন্তু পর মুহূর্তে আবার ভারী বিরক্ত হয়ে বলে উঠল, নাজিয়া কোনো নাম হলো? ছ্যাঃ, আমার দাদির নাম ছিল রাজিয়া বানু। তোমাকে ডাকতে গেলে দাদির কথা আগে মাথায় আসবে। বউকে ডাকলে দাদির কথা মাথায় আসার ব্যাপারটা বিশ্রী। আর কোনো ভালো নাম নেই তোমার? পুরো নাম কি? নাজিয়া হাফ ছেড়ে বাঁচল। যাক, এই যাত্রায় বর্বরটাকে ভুলিয়ে ভালিয়ে বাগে আনা গেছে। সে মিনমিন করে জবাব দিল, নাজিয়া আরমিন চৌধুরী। কেমন নাম এটা? দুইটা আলাদা আলাদা মানুষের নাম যেন জোড়া দিয়ে রেখেছে। নামের অভাব ছিল নাকি 9 মাস পেটে থাকতে বাপ মাকে এমন জ্বালিয়ে মেরেছ, পেট থেকে বের হতে ওরা কোনো রকমে একটা নাম দিয়ে দায় সারল? বলে আজান ফিচেল হাসি দিল। গা জ্বালানো হাসিটা দেখে নাজিয়ার ইচ্ছে হলো তক্ষুনি একটা ঘুষি মেরে বজ্জাটার চোয়াল ভেঙে দিক।
তখন সেও বজ্জারটাকে একটা নতুন নামে ডাকবে, আজান চোয়াল ভাঙা ইয়াসির ভুইয়া। কিন্তু পরক্ষণে ভাবলো এই কাজ করতে হবে সাবধানে। আরো 2-1 দিন পর মাঝরাতে ঘুমের ভান ধরে বেয়াদবটা চোয়াল বরাবর জোরসে একটা ঘুষি মারবে। তারপর জেগে গিয়ে এমন ভান ধরবে যেন ঘুমের ঘোরে হাতের ধাক্কায় ভুলে এসব করেছে। তখন নাজিয়া দেখবে ভাঙা চোয়াল নিয়ে বজ্জাতের এত হাসি কোন দিকে বের হয়। নিজের শয়তানি বুদ্ধিতে নাজিয়া নিজেকে পিঠ চাপড়ে বাহবা দিতে মন চাইল। এদিকে তাকে অন্য ভাবনায় ব্যস্ত দেখে আজান হাতের তুবড়ি বাজিয়ে ডাকলো, এই আরমিন, এই মেয়ে। প্রথমবার আজানের মুখে নিজের নামটা শুনে নাজিয়া ফেল করে তাকিয়ে থাকলো। বড় বড় একটা লোক, যার মুখে গালি চোটপাট ছাড়া আর কিছু মানায় না, তার মুখে নাজিয়ার নামটা শুনতে এত ভালো লাগবে কেন? লক্ষণ তো সুবিধের নয়। এরকম চোটপাট করা লোকের প্রেমে পড়বে নাজিয়া? সে কি নিব্বি? ভালোবাসা দিয়ে ঠিক করে ফেলবো টাইপ। ইয়াক, নিজেকে খানিকটা বৎসনা করলো যেন। নিজের মনের অবস্থা ঠাহর করতে আরেকটু ভাবতে গেলে তার ধ্যান ভাঙলো আজানের গম্ভীর গলার ওয়াজ নসিহত শুনে। স্বামী একবার ডাকলে একেবারেই জবাব দিবে। বিয়ে যেহেতু হয়েছে, বাধ্যগত বউ হবার চেষ্টা করো, আল্লাহ সওয়াব দিবে, বুঝেছ? আজান গম্ভীর মুখে উপদেশটা দিয়ে বইয়ের মতে গতি বোঝার চেষ্টা করলো। তাই বলে সওয়াব কামানোর জন্য তোর মতো আজাবকে সহ্য করবো আমি? সেকেন্ডের মাথায় নাজিয়া নিজের মনে জবাবটা তৈরি করে ফেললো, মুখ ফুটে বলার সাহস পেল না। আর স্বামীকে গালি দিবে না, মনে থাকবে? আল্লাহ বেজার হবে কিন্তু। ছোটখাটো গালিও দিবে না। এই যেমন কিছুক্ষণ আগে হারামজাদা ডেকে বিড়বিড় করেছ। আজান কৃত্রিম হাই তোলার ভান করে কথাটা বলে খাটের দিকে এগিয়ে গেল। এদিকে বিস্ময়ে চোখ দুটো রসগোল্লা সাইজের বানিয়ে নাজিয়ার মূর্ছা যাওয়ার উপক্রম। তার ইচ্ছে হলো কোনো জাদু বলে হয় সে গায়েব হয়ে যাক, না হয় বর্বরটা। মিথ্যে বলে ধরা খাওয়ার ব্যাপারটা তার মন মানতে পারল না। লজ্জায় অস্বস্তিতে মুখ নামিয়ে বসে রইল। অস্বীকারও করল না এবার। কেনই বা করবে? গালি দিয়ে ভয় তার একটুও লাগছে না। বজ্জারটা গালিরই যোগ্য। গালি সে পারলে আরো কয়েকশো বার দিবে। প্রয়োজনে গুগল থেকে বিশ্রী গালি শিখে তারপর দিবে। কিন্তু এই যে লোকটার কাছে ধরা খেয়ে তার নিজেকে চোর চোর লাগছে, এই তিতকুটে অনুভূতি রমণীর মন বিষিয়ে দিল। গালিটা বরাবর কিভাবে ধরতে পারল? সাংঘাতিক লোক তো। কাল সকালে খবর নিতে হবে বজ্জাটার প্রফেশন কি, গোয়েন্দা টোয়েন্দা নাকি? চেহারা তো এমনিও 24 ঘন্টা আসামি পিটানোর মতন সিরিয়াস বানিয়ে রাখে। এসব ভংচং চিন্তা ভাবনায় মশগুল রমণী টেরও পেল না কখন একজন বিশাল শরীরটা নিয়ে তার পাশের বালিশে মাথা চেপে সোজা হয়ে শুয়ে পড়েছে, যার চোখ এখন নাজিয়ার চিন্তামগ্ন চেহারাটায়। বেকুব আর বেকুবের লাখ টাকার চিন্তা ভাবনা। বিছানায় স্থির হয়ে বসে থাকা নাজিয়ার ধ্যান ভাঙলো কথাটা শুনে। খেয়াল করলো অসভ্যটা কেমন করে তার পাশে শুয়ে পড়ে তাকিয়ে দেখছে, আবার বড় গলায় বেকুবও ডাকছে তাকে, এই বেকুব, ঘুমাবে না তুমি? আজানের এবার বড় বিরক্ত লাগলো। বেকুবটা সারাদিন কেঁদেছে, তারপর পুরা মাঝরাত তার সাথে ঝগড়া করেছে। এখন বাকি রাতটা আউল ফাউল চিন্তা করে কাটাবে, কিংবা আরো কিছু উল্টাপাল্টা কথা বলে আজানের ঘুমটাও নষ্ট করবে। সে দীর্ঘশ্বাস ছাড়লো একটা। মেয়ে মানুষ মানেই মহা ঝামেলা। এসব ভেবে বিরক্তিতে তার মুখ তেতো হয়ে আসলো। প্লিজ এখন না, আমার সময় লাগবে। ভাবনার জগৎ থেকে হঠাৎ বাস্তবে ফেরায়। অন্যমনস্ক হয়ে আজানের শেষ কথাটা না শুনে হতবিহবল মস্তিষ্ক ভেবে ফেললো অন্য কিছু। মুখে রাগায় থাকা সারাদিনে কত শতবার প্র্যাকটিস করা কথাটা বলে ফেললো নিজের অজান্তি। আবারও একরাশ অস্বস্তি জাকিয়ে বসলো মেয়েটাকে। বজ্জারটা তাকে বলেছে একটা আর সে শুনেছে আরেকটা। তার উত্তর যেটা দিয়েছে সেটার তো তুলনাই নেই। চেহারা এবার একদম চিবুকের কাছে নিয়ে সে তীব্র লজ্জা আর অস্বস্তি নিয়ে হাতের নখ খুঁড়তে লাগলো। চেহারাটা তুললেই দেখতে পারতো তার এমন ব্যাককেলপনায় কিভাবে নাকের ডগা ডলার ছুতোয় ঠোঁট হাতে ঢেকে প্রাণপণে হাসি আটকানোর চেষ্টা করছে তার পাষাণ বর্বর সহজে না হাসা মানুষটা। আজহার মনে মনে চাইলো আরো কিছুক্ষণ সামনের বেকুবটা ওভাবে মুখ নামিয়ে রাখুক, না হলে এই মুখ চেপে রাখা হাসিটা বেরিয়ে পড়বে। তারপর মেয়েটা আজহানকে নরম মাটির দোলা ভেবে ইচ্ছে মতো
নাকি দড়ি দিয়ে ঘুরাবে। বউদের এত লাই দিতে নেই, এত সহজ হতে নেই তাদের সাথে। এসব ভেবে সে যথাসম্ভব নিজেকে স্বাভাবিক করে একদম ভালো মানুষের মতন বলল, ঘুমাতে সময় লাগবে তোমার? ইনসোমনিয়া আছে? অথচ তার চতুর মস্তিষ্ক তখনই ধরে ফেলেছে মেয়েটার কথার মর্মার্থ। বুঝতে একটু অসুবিধা হয়নি মেয়েটা কি বলতে চেয়েছে। নাজিয়ার অস্বস্তি যেন এবার আরো এক ধাপ বাড়ল। বেয়াদবটা যে ইচ্ছে করে এমন ভালো মানুষের ভুল ধরেছে সেটা সে ঠিকই টের পেল। সাহস করে ভাবলো ক্লিয়ার কাট বলেই ফেলবে চেপে রাখা কথাটা। আসলে আমি বলতে চেয়েছি আমি প্রিপেয়ার না ওসবের জন্য, মানে বিয়ের রাতে যেসব হয়। প্লিজ আমাকে সময় দিবেন, প্লিজ। শেষের কথাটা বলতে গিয়ে তার গলা কেঁপে উঠল। বর্বরটা যদি না মানে, যদি বলে বইয়ের ওপর তার পুরো হক আছে, এত অনুমতির ধার ধারবে কেন সে? তাহলে নাজিয়া পরেরটা আর ভাবতে পারল না। লোকটা জোর জবরদস্তি করলে নাজিয়া একদম পাথর হয়ে যাবে, হয়তো ভেতর থেকে একেবারে মরে যাবে। এ সমস্ত ভাবনার অবসান ঘটল আজহান মুখ খুলতেই। বিয়ে হয়েছে আমাদের, যেভাবেই হোক। তুমি আমার স্ত্রী, তোমার সুবিধা অসুবিধা দেখা আমার জন্য ফরজ। এর মানে আবার এটা না তোমার সুবিধা অসুবিধা দেখে তোমায় বকবো, ধমকাবো। সেটা আমি সবসময় করব বেয়াক্কালের মতন কাজ কারবার করতে দেখলে। কিন্তু কাছাকাছি আসবার ব্যাপারটা দুজনের ইচ্ছেই হবে। তুমি চাইলে হবে, আমি শরীর লোভী কামুক পুরুষ না। বিয়েটা আমি শুধু শরীর ছুঁতে করিনি, তাই না ঘুমিয়ে কানের কাছে সময় লাগবে বলে প্যান প্যান করলে একটা চর সত্যিই লাগাবো। খেতে চাও চর? বর্বরটার এতক্ষণ বলা কথাগুলো শুনে নাজিয়ার মনে যেটুকু ভালো লাগা আস্তে ধীরে তৈরি হচ্ছিল, শেষের কথা কানে আসতে সেটুকু যেন উবে গেল। সবসময় চোটপাট দেখাতে হবে, কি ভালো করে কথা বলছিল। কিন্তু শেষে আবার আগের ফর্মে ফিরে এলো বজ্জারটা। সে চোখ মুখ কুঁচকে নিজের মনে মনে বলল, সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে মাঝখানে কিছুটা দূরত্ব রেখে খাটের এক পাশ ঘেঁষে শুয়ে পড়ল। বজ্জারটা এতটাও বজ্জাত না, মনে মনে ভাবল। ডিস্টেন্স রাখছো ভালো কথা, কিন্তু যেভাবে খাটের কাজ ঘেঁষে শুয়েছ, ঘুমের মধ্যে এপাশ ওপাশ ফিরতেই তো পরে হাত পা কোমর দুটোই ভাঙবে নিচের। তখন তোমার সেবা যত্ন কে করবে? মাজা ভাঙা বউয়ের সাথে সংসার করার এত গরজ নেই আমার। সোজা বাপের বাড়ি পাঠিয়ে দেব। মেয়েটার পাশ থেকে মুখ ফিরিয়ে অন্য পাশে কাত হয়ে শুয়ে আজান খুব বিরক্ত গলায় কথাগুলো বলল তাকে। বজ্জাতটা মহা বজ্জাত। 2 মিনিট আগের ধারণা মুহূর্তের মধ্যে পাল্টে নাজিয়া খাটের কিছুটা মাঝখানে সরে এলো। ভাবলো যেরকম খারাপ লোক কোমর ভেঙে শয্যাশায়ী হলে আসলে সেবা যত্ন করবে না তার। বেয়াদবটা ওপাশ ঘুরে শুয়েছে, সেটার পুরোপুরি সুযোগ নিয়ে ইচ্ছে মতো ভেঙচি কাটলো তাকে। আরো কিছুক্ষণ পর সারাদিনের ক্লান্ত শরীরটা ঘুমে তলিয়ে গেল। মেয়েটার ঘুমে ঠাসা অবস্থা টের পেতে আজান নিঃশব্দে পাশ ফিরল। নজর ফেলল তার সামনের বালিশে শোয়া ফোলা গালের মেয়েটার ওপর। এভাবে এক পাশ হয়ে তার ভালো ঘুম হয় না। তবুও মেয়েটার অস্বস্তি কাটাতে এতক্ষণ মুখ ফিরিয়ে ঘুমের ভান ধরেছিল। তা না হলে বেকুবটা বোধ হয় আজ রাতে আর ঘুমাতো না। আজান আদরে গোলগাল চেহারাটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। মনে পড়ল কিছুক্ষণ আগের ঘটনাটা। এক পেশে হাসি হেসে মেয়েটাকে দেখতে দেখতেই বিড়বিড় করলো, একদম বেকুব বেয়াক্কেল মেয়ে একটা। সন্ধ্যা থেকে মিসেস নাওয়ার চৌধুরীর ব্লাড প্রেশার আপ ডাউন করছে। নাজিয়ার বাবা এক প্রকার দোটানায় পড়লেন। একে তো মেয়ে ও বাড়িতে কিভাবে আছে তার চিন্তা, সেই সাথে আবার এ বাড়িতে মেয়ের মায়ের চিন্তা। তিনি ভীষণ অসহায় বোধ করে ছেলেকে কল দিয়ে তাকে চটজলদি বাড়িতে আসতে বললেন। ছেলে ফিরল একেবারে ডাক্তার সাথে নিয়ে। প্রেশার মেপে আরো কিছু টুকটাক মেডিসিন পাল্টে দিয়ে ডাক্তার বিদায় নিল। আপাতত ঘরণী ঘুমিয়ে আছে দেখে নাজিয়ার বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলে ছেলের সাথে আলোচনায় বসলেন। জানালেন নিজের উৎকণ্ঠা উদ্বেগের কথা। আব্বু, তোমরা দুজনেই শুধু শুধু টেনশন করছো। বাবনে ওখানে ভালো থাকবে। তোমার কি মনে হয় ও খারাপ থাকার মতন অবস্থায় থাকলে আমি এখানে এতটা নির্ভর হয়ে বসে থাকতাম? ওর শ্বশুরবাড়ির লোকজনের ব্যাপারে শিওরলি বলতে পারছি না, কিন্তু হাজবেন্ড ও পেয়েছে ভালোই। আছানের ব্যাপারে লোকটোক লাগিয়ে আজ সারাদিন খবর জোগাড় করেছি আমি।
যদিও আফসোস হচ্ছিল, এরকম পাগল পাড়া হয়ে যদি ইমান বাস্টারটার ব্যাপারেও খবর নিতাম, তাহলে বাবুনির আজকে ট্রমাটা ফেস করতে হতো না। ভাই হিসেবে আমি এরকম অযোগ্য কিভাবে হতে পারলাম আব্বু? বলে বোঝাতে পারবো না আমার নিজেকে কতটা অপরাধী মনে হয়। রেজওয়ান চৌধুরী ছেলেকে সান্ত্বনা দিতে পিঠে হাত বুলিয়ে দিলেন। শুধু কি তুই রাত, বাপ হিসেবে তো আমি আরো বেশি অপরাধী, অযোগ্য। বিজনেস পার্টনারের এক কথায় কোনো খোঁজ খবর ছাড়াই তার কুলাঙ্গা ছেলের সাথে মেয়েটার বিয়ে ঠিক করে ফেললাম। মেয়েটা এত ভালো, এত বাধ্য আমার। তার পাপার কথায় টু শব্দটি না করে রাজি হয়ে গেল, অথচ আমি নিজের হাতে তার জীবন শেষ করলাম। কেমন খারাপ বাপ আমি, তুই দেখ। বাবাকে এমন অপরাধ বোধে পিষ্ট হতে দেখে রাত তাকে নিশ্চিন্ত করতে চাইলো, না হলে আবার অসুস্থ হয়ে পড়বেন উনি। আব্বু, বোনের জীবন শেষ হয়নি। আজান ছেলেটা ভালো, পাশাপাশি পরিশ্রমী, ট্যালেন্টেড। বুয়েট থেকে আর্কিটেকচারে গ্রাজুয়েট সে। পাশ করে বের হবার 1 বছরের মাথায় দেশের টপ আর্কিটেকচারাল ফার্মে জয়েন করেছে। ফিউচারে আরো ভালো পজিশনে প্রমোশনও হবে হয়তো। ও তো চাইলেই আঙ্কেলের বিজনেসে জড়িয়ে পায়ের ওপর পা তুলে বসে থাকতে পারতো, কিন্তু এখন যা করছে পুরোটা নিজের পটেনশিয়াল ট্যালেন্ট কাজে লাগিয়ে করেছে। হ্যাঁ, রাগটা বেশি ওর, কিন্তু সেটা তার অহেতুক দেখায় না। পরিস্থিতি বুঝছে ও। কাল পুরো বিয়ের অনুষ্ঠানে সবচেয়ে বেশি রাগ কিন্তু ওর দেখানোর কথা ছিল। বনির সাথে তো ওর বিয়ে হবার কথা ছিলই না, তবু বনিকে বিয়েটা করতে হয়েছে ওর। পুরোটা সময় ভদ্রতা দেখিয়ে চুপ ছিল ছেলেটা। একটু থেমে আবারও যোগ করলো, কলেজ ভার্সিটি দুটোতেই ওর হিস্ট্রি জানতে চেয়েছি। একদম ক্লিন ক্যারেক্টার ওর। মেয়েঘটিত কোনো কিছুতে জড়িত ছিল না, খুব ফোকাসড ছিল নাকি একাডেমিক লাইফে। তাহলে এবার আব্বু, এসবের মানে এটাই দাঁড়ায় আল্লাহ বনির জন্য বেস্টটাই রেখেছে। হ্যাঁ, একটা অঘটন ঘটেছে ঠিকই, তবে আমার মনে হয় বনির জীবনে আজানের আসার জন্য এই অঘটন ঘটাটা জরুরি ছিল। রাজন সাহেবকে এবার খানিকটা নির্ভর হতে দেখে ছেলে নিশ্চিন্ত হলো। তবুও বলল, আর এমনি ওরা দুজন কয়েকদিন পর তো আসবেই, তখন না হয় বনির থেকে জেনে নিবে আজানের সাথে থাকতে ওর অসুবিধা হচ্ছে কিনা। শেষে বাবাকে চোখ রাঙালো। আব্বু, কোনো টেনশন নয় আর, এখন সোজা ঘুমোতে যাবে তুমি। রাজন সাহেব বিস্মিত হাসলেন এবার। তার ছেলে মেয়ে দুটোই খুব ভালোবাসে তাকে, একদম নিখাত ভালোবাসা। সকালে ঘুম ভেঙে চোখ খুলতে আজান বেকুবটাকে দেখল। ঘুমে ঠাসা, চোখ মুখ ফোলা, চুলের আলুথালু বেশ নিয়ে বেকুবটা তাকে এক ধ্যানে দেখছে। আজান নিজের বুকে হাত দিয়ে বোঝার চেষ্টা করলো ভেতরে কিছু একটা ঘটেছে এইমাত্র। সে গা করলো না, বরং খেকিয়ে উঠে বলল, এমন কল্লার ওপর বসে তাকিয়ে আছো কেন? বেশি সুন্দর আমি? নাজিয়ার ইচ্ছে হলো 2-1 দিন পর মাঝরাতে না, বজ্জাটার চোয়াল সে আজই এক্ষুনি ঘুষি মেরে ভেঙে ফেলবে। সারাদিন চোটপাট করতেই হবে বটটার। ঘুম ভেঙে সুযোগ পেয়ে নাজিয়া না হয় একটু দেখছিল তাকে। বড় হয়তো সে নাজিয়ার, কিন্তু এরকম মুখের ওপর লজ্জা কেন দিবে অসভ্যটা? বরটাকে সে এখন থেকে হাত জ্বালিয়ে মারবে। নাজিয়া তক্ষুনি সিদ্ধান্তটা নিল। মেয়েটাকে এমন হঠাৎ চুপ হতে দেখে আজান ভাবলো ঘুমে ঢুলছে বোধহয়। সে হাতের তুবড়ি বাজিয়ে ডাকলো তাকে, এই আরমিন, ওয়াশরুমে এখন যাবে তুমি, নাকি আমি সেরে আসবো? আমি 1 সেকেন্ডও না ভেবে নাজিয়া তড়িঘড়ি উত্তর দিল। সবকিছুতে বজ্জারটাকে আগে থাকতে দেবে না সে। এদিকে তাকে জামা কাপড় না নিয়ে ওয়াশরুমে যেতে দেখে বিরক্তিতে আজানের চল শক্ত হয়ে উঠল। এই বেকুব, জামা কাপড় ছাড়া গোসলে যাবে তুমি? গোসল আজ করবো না তো, গোসল আমি একদিন পর পর করি। নাজিয়া স্বাভাবিক গলায় কথাগুলো বলতে বলতে চুলের খোপা বাঁধে। একদিন পর পর মানে? তুমি এত খবিস? আজান যেন হতভম্ব হতেও ভুলে গেল। আমি খবিস হই যা হই আপনার কি? আমি কি আপনার সাথে গা ঘেঁষাঘেঁষি করছি যে আমি গোসল না করলে আপনার খুব সমস্যা হবে? নাজিয়া চোখ মুখ কুঁচকে তেতো গলায় জবাব দিল। রাতে একটা ফুরফুরে ঘুম দিয়ে সকাল হতেই মেয়েটার মুখে যেন খই ফুটছে। অবলীলায় ভুলে বসলো তার সামনে দাঁড়ানো গোয়ারটার রাগ জেদ। সময় যখন হবে তখন শুধু গা ঘেঁষাঘেঁষি না, আরো অনেক কিছু তুমি করবে, কিন্তু এখন তুমি সোজা গোসল করবে, না হলে আমি কান ধরে ওয়াশরুমে রেখে আসবো। চাও সেটা?
আজান দাঁতে দাঁত চেপে রাগ সামলে একটা ঠান্ডা চাহনি দিয়ে বলল কথাগুলো। অপরিষ্কার অগোছালো কোনো কিছুই তার পছন্দ না। সে নিজেও ভীষণ পরিপাটি মানুষ, খবিশ একটা। ছি, মেয়ে মানুষে এরকম খবিশ হতে পারে আমার জানা ছিল না। থেমে থেমে সে আবারও কথাগুলো যোগ করলো, যেন সে এখনো বিশ্বাস করতে পারছে না একটা গোটা দিন গোসল না করে থাকাও সম্ভব। তার নাক মুখ কুঁচকে বলা শেষ কথাগুলো শুনে নাজিয়ার চাপা রাগ যেন এবার মাথায় চড়ে বসলো। এতক্ষণ তবুও গোসল করতে রাজি হলো, বজ্জারটা এভাবে অপমান করছে দেখে জেদ দেখিয়ে সে ওঠা থেকে আবারও বিছানায় বসে পড়ল। করবে না সে গোসল, যা হবার হবে। আরমিন, এই খবিস, রাগ ওঠাবে না আমার একদম। গোসল না করলে রাতে আমার বিছানায় জায়গা নেই তোমার। মেঝেতে শুবে আজকে, সাথে আরো শাস্তি তো আছি। ঘাটটার আমি একদম ছুটিয়ে দিব, বেয়াদব। বর্বরটার গর্জে ওঠা কণ্ঠস্বর শুনে এবার মেয়েটার গতকালকের পুরো দিনটা যেন চোখের সামনে ভাসলো। গোয়ারটা রেগে যাওয়ার একটা প্যাটার্ন আছে, নাজিয়া খেয়াল করেছে সেটা। প্রথমে বরটা খুব শান্ত গলায় কথা বলে, এরপর ঠান্ডা দৃষ্টিতে দেখে। 3 নাম্বার ধাপে গলার স্বরে যেন দানব ভর করে, এরপর হয় বিস্ফোরণ। হিসেব অনুযায়ী তাহলে এখন পরিস্থিতি 3 নাম্বার ধাপে আছে, এরপরে ফাটবে বোম। মেয়েটাকে আজান বেকুব ডাকলেও এবার সে বুদ্ধিমত্তার পরিচয় দিল। ফট করে দাঁড়িয়ে লাগেজের দিকে হাত বাড়িয়ে জামা কাপড় নিল। কেলেঙ্কারি হবার আগেই যেন সতর্ক হয়ে নিজেকে বাঁচিয়ে নিল। তবুও তার মন মানল না এভাবে কাপুরুষের মতন পিঠ দেখিয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাবার। যুদ্ধক্ষেত্রই তো। বজ্জারটার সাথে যবে থেকে নাজিয়ার জীবন জুড়েছে, তখন থেকেই সে যেন ঢাল তলোয়ার হাতে সদা প্রস্তুত। সকালে সিদ্ধান্ত নিয়েছে গোয়ারটার অন্যায় চোটপাট আর মানবে না। চোখে চোখ রেখে মোকাবেলা করবে। লক্ষ্মী নেকা বউটি হয়ে থাকবে না। মাঝখানে গোসলের কাহিনী এসে সবটা ভণ্ডুল করে দিল। এভাবে কোনো প্রতিবাদ ছাড়া গোসলে যেতে তার মন মানল না। বজ্জারটা ভাবে নাজিয়া ভীষণ ভয় পায় তাকে, তাই পরিকল্পনার অংশ হিসেবে আর রাগ ঢাক না রেখে নাজিয়া ওয়াশরুমে দ্রুত পায়ে যেতে যেতে বর্বরটা শোনার মতন করে বলল, হতচ্ছাড়া বজ্জাত একটা, সবকিছুতে বাড়াবাড়ি। আজানের চোখ দুটো যেন কপালে উঠল। এই মেয়ের এত সাহস! গতকাল রাতে তবুও বিড়বিড় করছিল, অথচ এখন সামনাসামনি তাকে অমান্য করছে। কাল রাতে কি তাহলে সে একটু বেশি মানবতা দেখিয়ে ফেলেছে? বকা টকা কম দিয়েছে? না হলে বাদরটা এমন নাগিনের মতো খোলস ছাড়লো কেন? কাল রাতে তো খুব চোখ নামিয়ে মিনমিন করে কথা বলছিল, আর এখন মুখের উপর রীতিমতো বজ্জার ডাকছে তাকে। রাতারাতি এত পরিবর্তন! আজান সিদ্ধান্ত নিল একটা চরম শিক্ষা দেবে বাদরটাকে। আজান গতকাল রাতে একটু নরম হয়েছে কি, খুব বার বেড়েছে বাদরটার। আজান দাঁতে দাঁত চেপে অপেক্ষা করতে লাগলো মেয়েটার ওয়াশরুম থেকে বের হবার। রাগে বিড়বিড় করলো, বেকুব বেয়াক্কেল তো ছিলই, এখন হয়েছে বেয়াদব। অপেক্ষা করতে করতে কঠিন সিদ্ধান্ত নিল, একটু শাসন সে আজ করবেই বেয়াদবটাকে। বাদরটার বাদরামি নামাবে। নাজিয়া বিড়ালের মতো নিঃশব্দে পা টিপে টিপে ওয়াশরুম থেকে বের হলো। উদ্দেশ্য বরটা দেখার আগে চুপি চুপি রুম থেকে বেরিয়ে যাবে। ওয়াশরুমে ঢোকার আগে ফুরফুরে মেজাজে যে কেলেঙ্কারি সে বাঁধিয়েছে, বের হয়ে সেই ফুরফুরে মেজাজে রফা দফা হয়ে গলা অবধি ভয় ভর করলো তার। মুখে যত বড় কথা বলুক, মন জানে তো মেয়েটার গোয়ারটাকে সে কতটা ভয় পায়। এটাও বুঝলো তখন আবেগের বশে বিবেক খুইয়ে অত সাহস দেখানো উচিত হয়নি। বের হয়ে দেখলো রুমে নেই বরটা। নিশ্চয়ই ব্যালকনিতে তাহলে। নাজিয়া সুযোগের পূর্ণ সৎ ব্যবহার করে এক ছুটে দরজার কাছে পৌঁছে নব ঘুরাতে নিজের পেছনে শব্দ পেল বড় বড় পা ফেলে কারো ছুটে আসার। মিনিটের ব্যবধানে নিজেকে আবিষ্কার করলো শক্তপোক্ত বাহু বন্ধ নিতে। আজহার মেয়েটার হাত দুটো পিছনে মুড়িয়ে নিজের মুখোমুখি এনে দাঁড় করা নয়, নাজিয়ার পিঠে গিয়ে ঠেকলো দরজায়। পিঠের চাপ পড়তেই দরজাটা আপনা আপনি বন্ধ হলো। আজহানের মেজাজ এমনিও চড়েছিল। ব্যালকনির ঠান্ডা বাতাস গায়ে মেখে চেষ্টা করছিল মাথা ঠান্ডা করার, কিন্তু এরই মধ্যে মেয়েটাকে ওভাবে চুপি চুপি চোরের মতো বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখে পাগলা রাগটা আবার ফিরে এলো। তরতরিয়ে বাড়ল রাগের মাত্রা। আজান বাঘ না ভাল্লুক, বেকুবটাকে খেয়ে ফেলবে সে। বেয়াক্কল মেয়ে একটা। এদিকে নাজিয়ার অবস্থা তখন নাজেহাল।
ভয়ঙ্কর জোরালো শব্দে ড্রিম ড্রিম আওয়াজ হচ্ছে বুকের ভেতর। সে কি নিব্বি? এরকম তো ছোটবেলায় সিরিয়ালে দেখতো সে। নায়ক কাছে আসলে নায়িকার বুকে ধুকপুক ধুকপুক শব্দ হয়। সে এতদিন ভেবে আসতো ওসব শুধু নাটক সিনেমাতেই হয়। কিন্তু গতকাল রাতে যখন বরটা চোখ রেখেছিল তার চোখে, তখনও যে নাজিয়ার এমন মনে হচ্ছিল। দুজোড়া চোখের আবারও মিলন ঘটতেই নাজিয়া চটজলদি মুখ নামিয়ে নিল। রাগ হলো তার। এমন সারাক্ষণ চোটপাট করা লোক এত সুন্দর দেখতে হবে কেন? এত সুন্দর চোখের পাপড়ি তো মেয়ে হয়ে নাজিয়ারও নেই। নাজিয়াকে এক রাতের ব্যবধানে একদম ধরাশায়ী হয়ে গেল বজ্জারটার প্রেমে। ইস, নাজিয়াকে বরটা যখন হঠাৎ নাম ধরে ডাকে, তখন নাজিয়ার কি যে ভালো লাগে। এই যে এখন হাত মুড়ি এত কাছাকাছি আছে নাজিয়ার। চোখ মুখ শক্ত করে দুনিয়ার রাগ নিয়ে দেখছে নাজিয়াকে। সেটাও তো নাজিয়ার ভালো লাগছে। হায় হায়, পরে কি বজ্জারটা চোটপাটো নাজিয়ার ভালো লাগবে? এই ভয়ঙ্কর চিন্তা মাথায় আসতে ভাবনা রেলগাড়ির লাগাম টেনে ধরল সে। নাজিয়া কখনো প্রেমে পড়বে না বটটার। এর চেয়ে ভালো নাজিয়া ড্রেনে পড়ে ময়লা ঘাটাঘাটি করবে বলে সে নিজেকে যেন কঠিন মোটিভেশন দিল আজানের প্রেমে না পড়ার। এদিকে আজান তখন থেকে এক দৃষ্টে মেয়েটাকে দেখে চলছে। তার পিটপিট করে চোখ ঝাপটানো, কুঁচকে থাকা ভ্রু সব খেয়াল করলো। যদিও মেয়েটার মুখের কোথায় কি আছে সব মুখস্থ তার। পুরো রাত মেয়েটার চেহারা খুঁটিয়ে দেখতে দেখতে শেষ রাতে ঘুমিয়েছে সে। মেয়েটাকে ভাবনায় মগ্ন দেখে আজানের বড় বিরক্ত লাগলো এবার। কই তাকে একটু ভয় টয় পাবে তা না, এমন চিন্তায় ব্যস্ত হয়ে চোখ নামিয়ে থম মেরে আছে, যেন কিছুক্ষণ পর লাখ টাকার বিজনেস ডিল সাইন করবে বেকুবটা। একটা পুরো কোম্পানির ভার তার হাতে তুলে দেওয়া হয়েছে। রাগা সামলাতে না পেরে আজান গর্জে উঠে মেয়েটাকে ডাকলো। বের করে আনলো তার লাখ টাকার ভাবনার জগৎ থেকে। এই বেয়াদব, গোসলে যাবার আগে এত তালবাহানা করেছো কেন? রোজ রোজ এমন করবে তুমি? নাজিয়া সেকেন্ডের মধ্যে মাথায় এপাশ ওপাশ নেড়ে বুঝিয়ে দিল সে এমন করবে না। পাগলা ষাঁড়কে খেপিয়ে গুতা খাওয়ার মতন বেকুব সে মোটেও নয়। তার এমন ভালো মানুষে আছানের সন্দেহ লাগলো। নাগিনটা যে কোনো সময় রূপ বদলাবে। সে ভাবনা থেকে মেয়েটাকে ভয় দেখাতে মোক্ষম অস্ত্র কাজে লাগালো সে। মুড়িয়ে রাখা হাত দুটো আরেকটু চেপে ধরে মেয়েটাকে নিয়ে আসলো তার বুকের একেবারে কাছাকাছি। এতটা কাছে আজানের গরম নিঃশ্বাস পড়ছে নাজিয়ার ঘাড়ে। 5 ফুট 3 মেয়েটার কানের নাগাল পেতে আজান খানিকটা উবু হয়ে ঝুঁকে তার মুখের সামনে এলো। একদম বরফ ঠান্ডা গলায় বলল, যদি রোজ রোজ সকালে গোসল নিয়ে আজকের মতো ড্রামা দেখি, তাহলে রাতে এমন কাজ করে ফেলবো সকালে গোসল ফরজ হবে তোমার ওপর। চাও সেটা? কথাগুলো কানে আসতেই নাজিয়ার মাথা যেন খালি হয়ে এলো। একে তো 6 ফুটের অ্যানাকন্ডাটা তার এত কাছে, তার উপর কথাবার্তাও বলছি কিরকম সব। সে চোখ মুখ কুঁচকে মুহূর্তের মধ্যে বলে ফেলল, এই এই, আপনি অ্যাডাল্ট কথাবার্তা কেন বলছেন? ছি, কি অসভ্য আপনি। দুদিনের পরিচিত একটা মেয়েকে এসব কথা কেউ বলে? আজানের মনে হলো তার রাগ হুট করে নেমে গেছে। বেকুবটা জোকারের চাইতে কম না। গতকাল থেকে আজান যেভাবে মেয়েটার এক একটা কথা শুনে হাসির দমকে পাগল পাড়া হয়ে আছে, এত হাসি লাস্ট কবে হেসেছে বেখবর সে। তবুও মুখটা জোর করে গম্ভীর বানিয়ে মেয়েটার মুড়িয়ে রাখার হাত দুটো ছেড়ে দিয়ে কপালে একটা ছোটখাটো গাঁটটা মেরে বলল, দুদিনের পরিচিত মেয়েটা আমার বউ, স্টুপিড। বউদের অ্যাডাল্ট কথাবার্তা বলা স্বামীদের জন্য ফরজ। অসভ্যটা টাওয়াল হাতে ওয়াশরুমে ঢুকতেই নাজিয়া কপালে হাত ঘষতে ঘষতে চোখে মুখে বিরক্তি এনে খাটে গিয়ে বসলো। সিদ্ধান্ত নিল, না, বরটার প্রেমে পড়বে না সে। অসভ্যটার অ্যাডাল্ট কথাবার্তা শুনে আজ কেমন গা শিরশির করছে নাজিয়ার। প্রেমে পড়লে দেখা যাবে নাজিয়া তার ওরকম কথাবার্তায় গা লাল করে লজ্জা পাবে, দাঁত বের করে হাসবে। ইস, নিজের এত অধপতন নাজিয়া কিছুতেই হতে দেবে না। বেলা 10টা। ঈশিতার মনে হচ্ছে এখন বিয়ে টিয়ে করে বউ হয়ে যাওয়াই তার মহা সমস্যার একমাত্র সমাধান। ডিপার্টমেন্টের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেকেন্ড সেমিস্টারের রেজাল্টের পিডিএফ দেওয়া হয়েছে। পিডিএফটা ওপেন করে তার মুখ বিতৃষ্ণায় তেতো হয়ে এলো। দুটো কোর্সে ফেল, তাও আবার স্ট্যাটিস্টিক্স আর বায়োকেমিস্ট্রির মতন হাড় বজ্জাত কোর্স দুটো।
রিটেক দিয়ে পাশ করতে যান বের হয়ে যাবে তার। হতাশায় মাথা খালি হয়ে এলো যেন। শুধু ভাবলো বিয়ে করে নিলে এই পড়াশোনা থেকে রেহাই পাবে সে। বিয়ে শাদী করলে সংসারের চাপে পড়াশোনা করার সুযোগ হয় না অনেকের। এই মোক্ষম সুযোগ কাজে লাগাতে হবে তার। বিয়ে করে ভালো লক্ষ্মী বউটি হয়ে সংসার করবে সে। পড়াশোনা গোল্লায় যাক। এখন পড়াশোনা এমনিও যেন তার খুব হচ্ছে। সে চটজলদি কল দিল একজনের নাম্বারে। ওপাশের মানুষটাকে কিছু বলার সুযোগ না দিয়ে একনাগাড়ে বলে যেতে লাগলো, হ্যালো তুষার ভাই, রাখো তোমার সালাম, আগে কথা শোনো আমার। জরুরি কথা। খালামণিকে নিয়ে আজ বাড়ি আসবে তুমি। আমাদের বিয়ের কথা তুলবে আম্মুর কানে। দুটো কোর্সে ফেল আসছে আমার। ছোট ভাইয়া জানলে চর মেরে মুখের নকশা পাল্টে ফেলবে। কিন্তু বিয়ে করে অন্যের বাড়ির বউ হয়ে গেল অন্তত চট্টর দেওয়ার আগে দুবার ভাববে সে। দুটো কোর্সে ফেল, এ আর এমন কি? তুই যে লেভেলের গাধি, জুনিয়রদের সাথে সব কোর্সে ফেল মেরে পুরো সেমিস্টার যে কন্টিনিউ করতে হচ্ছে না, সেটা শুক্রিয়া কর। 100 বার আজহান ভাইকে বলেছিলাম তোকে সায়েন্স পড়তে না দিতে। আর্টস ঠিক হতো তোর জন্য। শুনলো না কথা। তোরা ভাই বোন দুটোই ঘাটতারা। ফোনের ওপাশের মেয়েটা জবাব নাই দেখে তুষার আবারও বলতে লাগলো, আল্লাহ গুনাহ দেবে আমাকে। তোর মতো জনমের গাধিকে বিয়ে করে আমার ফিউচার বাচ্চা কাচ্চাদের একটা ট্যালেন্টেড ব্রিলিয়ান্ট মা পাবার হক নষ্ট করছি। বলে না, হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। আমার হয়েছে সে অবস্থা। ভালোবাসি দেখে ছোটবেলার মতো স্কেল দিয়ে বাইরেইতে পারি না। কতবার বলেছি ভার্সিটিতে উঠে ফেল করলে মান সম্মান থাকে না। ভালো করে পড়। কথা তো শুনবি না একটাও। তোমার জ্ঞান গর্ভা আলাপ শুনতে কল দেইনি আমি। যা বলছি সেটা করবে। এটা বাদে আমি আর উপায় দেখছি না। ঈশিতা বিরক্ত গলায় বলে উঠল, এত কথা ভালো লাগছে না তার। হ্যাঁ, আমি মাথা মোটা তো তোর মতন। বাড়ির অবস্থা দেখেছিস? তোর বাড়ির অবস্থা তোর জানা নেই? একে তো ইমান ভাইকে খালু বাড়ি আসতে নিষেধাজ্ঞা জারি করেছে। সে নিয়ে খালামনির মাথা খারাপ। আবার রাজান ভাই ভাবির সাথেই সংসার করবে সাফ সাফ জানিয়েছে। এটা নিয়েও খালামনি রেগে আছে। এই অবস্থা আমি নাচতে নাচতে তাদের যে বলি তাদের মেয়েকে আমার হাতে তুলে দিতে, মানে একদম উৎকৃষ্ট মানের গোবর ঠাসা না তোর মাথায়? এর চেয়ে বলছি জান প্রাণ লাগিয়ে পর, যাতে কোনোভাবে পাস। ঈশিতা খট করে কলটা কেটে ফোন সুইচ অফ করে রাখলো। এমন জটিল মুহূর্তে এত জ্ঞানের কথা শোনার মন মানসিকতা নেই তার। এখন যে এত জ্ঞানের কথা বলা হচ্ছে, প্রেম করার সময় এসব মনে ছিল না ভণ্ডটার? প্রেম করে দিনরাত 24 ঘন্টা ভণ্ডটার চিন্তায় মশগুল হয়ে না থাকলে ঠিক পাশ এসে যেত তার। এত গাধা স্টুডেন্ট সে নিশ্চয়ই নয়। ভাবি আসবো? ব্যস্ত তুমি? ননদের গলার আওয়াজ কানে আসতেই নাজিয়া বেশ খুশি হলো। ব্রেকফাস্টের পর থেকে একা একা বিরক্ত লাগছিল তার। নাস্তার টেবিলে সে ভেবেছিল টিভি সিরিয়ালের মতন টান টান উত্তেজনাপূর্ণ জমজমাট কোনো কাহিনী হবে। তেমন কিছু অবশ্য হয়নি। সম্ভবত এর জন্য যে তার বদরাগী বর তার সাথে বসে নাস্তা সেরেছে। বরটাকে খুব ভয় পায় বোধহয় তার বাড়ির লোকজন। তবু সে খেয়াল করেছে কিছু না বললেও তার শাশুড়ি রিনা খান মার্কা লুক দিয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখছিল এক নাগাড়ে। নাজিয়া অবশ্য বিচলিত হয়নি তাতে। শাশুড়ি রিনা খানের মতন কুটনি হলে সেও শাবনূরের মতন ন্যাকা নয়। 19-20 করলে নাজিয়াও একেবারে দেখে নিবে মহিলাকে। পাশে আরেকটা কুচুটে মহিলাও নাজিয়াকে দেখেছে যে নাজিয়াকে আগাগোড়া পরখ করে কিছুক্ষণ পর পর তার শাশুড়ির কানে ফিসফিস করে কথা বলেছে। নাজিয়া চেহারা দেখে বুঝেছে এই মহিলাও সুভেতের নয়। তার স্পষ্ট মনে আছে বিয়ের দিন বরটাকে গোয়ার অমুক তমুক বলে এই মহিলাই লোকজনের কানে বিষ ঢালছিল। ভাবি, তোমায় বিরক্ত করতে আসলাম। আসলে আমার মন ভালো নেই বুঝলে। দেখি তোমার সাথে কথা টথা বলে মন ভালো করতে পারি কিনা। নাজিয়ার তার ননদকে বেশ মনে ধরেছে। কি মিশুক মেয়েটা, যেচে এসে কথা বলে। না হলে বরটা কাজে বেরোলে নাজিয়ার পুরো একা লাগে এই বাড়িতে। সে চটজলদি ঈশিতার মুখের কথা কেড়ে নিয়ে বলল, একটুও বিরক্ত হচ্ছি না। তোমার মন ভালো নেই কেন এটা বলো দেখি। ঈশিতা এবার বড়সড় একটা দীর্ঘশ্বাস ফেলল। দুঃখে কাতর হয়ে দুটো কথা বলবে সেটারও জো নেই।
একটা ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে দুটো কোর্সে ফেল মেরেছে, এটা খুব সম্মানের কথা না। তাই সে কথা লুকিয়ে বরং বলল, ওই একাডেমিক নিয়ে স্ট্রেসে আছি আর কি। পরক্ষণে কিছু একটা মনে পড়তে চটজলদি জানতে চাইলো, আচ্ছা ভাবি, কাল রাতে ভাইয়া কি তোমায় বকা টকা দিয়েছে? বকা দিলে আমাকে জানাও। আব্বু আমাকে তোমার কাছ থেকে জানতে বলেছে। এরকম হলে আব্বু ভাইয়াকে ওয়ান করবে। ভাইয়া আবার আব্বুর কথা মান্য করে খুব। বকা মানে? বেকুব, বেয়াক্কেল, বেয়াদব, বাদর কোনোটা কি ডাকতে বাদ রেখেছে বজ্জাতটা নাজিয়াকে? মনে মনে এসব ভাবলেও মুখে মিথ্যে বলল, না এমন কিছু হয়নি। খুব ক্লান্ত ছিলাম তো দুজনেই, ঘুমিয়ে পড়েছিলাম। বরটা যে তার ওপর মনের সুখে খুব চোটপাট দেখায়, একথা ননদকে জানালে নিজের মান সম্মানই তার থাকবে না। তাই কথাগুলো চেপে গেল। যাক বাবা, তাহলে ঠিক আছে। আমিও চিন্তায় ছিলাম মাঝরাতে ভাইয়া আবার কোনো সিন ক্রিয়েট করবে কিনা। সারাদিন যেভাবে ফুঁসছিল। ঈশিতা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, নাজিয়ার এবার মনে পড়ল বচ্চাটার প্রফেশনের ব্যাপারে জানতে চাওয়ার বিষয়টা। সে কণ্ঠে রাজ্যের কৌতূহল নিয়ে বলল, তোমার ছোট ভাইয়া সিআইডি? ঈশিতা তার কথার টোন ধরতে পারল না। বুঝলো না নাজিয়া তাকে প্রশ্ন করছে নাকি জানাচ্ছে কিছু। সে কিছুক্ষণ ফেল ফেল করে তাকিয়ে এক নাগাড়ে বলে চলল, কি বলছো ভাবি? ভাইয়া সিআইডি? আমার এজন্য সন্দেহ হতো বুঝলে। না হলে ভাইয়া এমন চালাক চতুর কিভাবে? মুখ দেখে চট করে মানুষের মন পড়ে ফেলতে পারে। তার মানে এটা দাঁড়ায় ভাইয়া যে আর্কিটেক্টও। এটা শুধু নিজের আসল প্রফেশনকে গুপ্ত রাখতে চালিয়ে যাচ্ছে। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। তবে যেরকম চট্টর দেয়, ওরকম লোহার মতন হাত, আসলে হয়তো ক্রিমিনালদের পিটায় এই জন্য। বাই দ্য ওয়ে, তুমি কিভাবে এটা জানলে ভাবি? ও তোমায় বলেছে? নাজিয়া হতভম্ব হবার শক্তিও হারিয়ে ফেলল। এই মেয়েকে সে প্রশ্ন করেছে, অথচ এই মেয়ে প্রশ্নটাকে উত্তর বানিয়ে নিজের মতো কথা বলেই যাচ্ছে। বজ্জাতটা তাকে বেকুব ডাকে, অথচ তার বোন তো মহা বেকুব। এবার নাজিয়া কিছুটা ক্লান্ত হয়ে বলল, আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছিলাম উনি সিআইডি কিনা। সবসময় এমন সিরিয়াস ভাব নিয়ে থাকে তো তাই। উনি যে সিআইডি এমন কিছু আমার জানা নেই। উনি তাহলে আর্কিটেক্ট? ঈশিতা এবার কিছুটা লজ্জা পেল যেন। ভাবিও হয়তো তুষার ভণ্ডটার মতন তাকে মাথা মোটা ভাববে। তাই তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টাতে বলল, হ্যাঁ, বুয়েট থেকে পাশ করেছে ও। 1 বছর হলো একটা আর্কিটেকচারাল ফার্মে জয়েন করেছে। জানো ভাবি, বুয়েটে ভাইয়ার কত অনুরাগী ছিল। মেয়েরা মরতো ওর উপর। নাজিয়ার ব্রহ্মতালু অব্দি জ্বলে উঠল যেন। চিবিয়ে চিবিয়ে বলল, সেসব আবার তোমার ভাইয়া খুব গর্ব করে বলেছে তোমাদের? মেয়েরা হেদিয়ে মরেছে তার উপর, সেটা নিয়ে সে এত খুশি? তোমার মাথা পাগল ভাবি। জীবনে বলবেও এসব কথা? আমি শুনেছি একটা ঘটনার জোরে। ভাইয়া তখন বুয়েটেই পড়ে। ডিভিটিং নাকি সায়েন্টিফিক সোসাইটি এরকম কোনো একটা অর্গানাইজেশনে জিএস ছিল। সেটা সোশ্যাল সাইটে পোস্ট করায় আমি ট্রিট খুঁজে কমেন্ট করেছিলাম। ও মা, পরে দেখি আমার ইনবক্সে দুজন আপু নক দিল। ইনিয়ে বিনি যেটা বলল সেটার অর্থ দাঁড়ায় ভাইয়া কারোর সাথে কমিটেড নাকি লং টার্ম কোনো রিলেশনশিপে আছে, যে ক্যাম্পাসে এভাবে কাউকে পাত্তা দেয় না ও। ভাইয়ার জুনিয়র ব্যাচেরও অনেক মেয়ে নাকি ভাইয়াকে আকার ইঙ্গিতে পছন্দের ব্যাপারটা জানাতো। অ্যাপ্রোচ করতে যদিও সাহস পেত না, ভাইয়ার গম্ভীর ভাব বেশের জন্য। এত পছন্দ করার কি আছে তোমার ভাইয়াকে? কোথাকার সুপারস্টার সে। রাগে বিরক্তিতে নাজিয়ার গা জ্বলে যাচ্ছে যেন। বরটা না হয় দেখতে হ্যান্ডসাম আছে, কিন্তু দিন শেষে সে তো নাজিয়ার বর। আগে হোক পরে হোক মেয়েরা তার উপর নজর দেবে কেন? আহা ভাবি, বোঝনি তুমি? মেয়েদের একটা টাইপ আছে না, নন চ্যালেন্ট, কম কথাবার্তা বলে, গম্ভীর থাকে, মেয়েদের পাত্তা দেয় না, আনবদার্ড, এমন ছেলে পছন্দ আর কি। আমার তো মনে হচ্ছে রুচিতে সমস্যা ছিল ওদের, না হয় তোমার ভাইয়ের মতো লোকের প্রেমে পড়ে। নিব্বি হবে আর কি ওরা এক একটা। নাজিয়া চোখ মুখ কুঁচকে বলল, এসব কথা শুনতে একটু ভালো লাগছে না তার। তাহলে ভাইয়া প্রেমে পড়লে তোমাকেও আমি নিব্বি ডাকবো, এটা মনে রেখো। ঈশিতা হাসতে হাসতে বলে ফেলল, এরকম যেদিন হবে সেদিন আমার 4টে হাত 4টে পা গজাবে। যত সব ফাও কথা। নেহাত বিয়ে হয়েছে তাই, নাইলে তোমার ওই বজ্জাত ভাইকে কবে ঠ্যাং দেখিয়ে বাড়ি ছাড়তাম আমি। তাকে তার অকাত দেখাতাম।
নাজিয়া খুব ভাব নিয়ে বলল কথাগুলো ননদকে, যেন আজ সকালে বচ্চার ভয়ে সে এক ছুটে রুম থেকে বেরিয়ে যেতে চায়নি। তাই নাকি? আমিও আমার অকাত দেখতে চাচ্ছি। কিভাবে দেখাবে? পেট ফেটে হাসি আসলো, মুখটা খুব সিরিয়াস রেখে কণ্ঠ একদম খাদে নামিয়ে কথাগুলো বলল আজান। নর্মালি তার ওয়ার্কিং আওয়ার বিকেল 4টে পর্যন্ত। জরুরি একটা ডকুমেন্ট ফেলে যাওয়ায় অফিস আওয়ারের মাঝে এসেছিল সেটা নিতে। রুমে ঢুকবে এমন সময় কানে আসে বেকুবটার শেষের কথাবার্তাগুলো। দরজার দিকে পিঠ করে বসায় মেয়েটা দেখতে পায়নি তাকে। আজান বাইরে দাঁড়িয়ে মিটমিট করে হাসলো 2 মিনিট। বেকুবটা তাকে জমের মতো ভয় পায়, অথচ ননদের সামনে বিরাট বড় হিরো সাজা হচ্ছে। বের করবে আজান তার হিরোগিরি। গম্ভীর গলার আওয়াজটা কানে আসতেই নাজিয়ার মনে হলো সে ঘুমের ঘোরে কোনো দুঃস্বপ্ন দেখছে। বাস্তব নিশ্চয়ই এত ভয়ঙ্কর হবে না। সে দুদিনে যেটুকু বুঝেছে, বজ্জাটা বেয়াদবি নিতে পারে না, অথচ আজ সে মহা বেয়াদবি করে ফেলেছে। শুধু কি তাই, বজ্জাটাকে ঠ্যাং দেখাবে বলেছে। যদি বজ্জা রেগে গিয়ে চট্টর মেরে দেয় তাকে? ননদের সামনে এই মুখ নাজিয়া আর দেখাতে পারবে না। আফসোস, রাগ দুটোই হলো। রাগটা হলো নিজের উপর। এই মুখ একাই নাজিয়াকে বিপদে ফেলতে যথেষ্ট। ব্রেন খাটিয়ে কোনো আকাম করা লাগে না তার বিপদে পড়তে। নাজিয়ার মনে হলো প্রাণটা গলায় আটকে বসে আছে। নিঃশ্বাস নিলেই পেছন থেকে গুলি ছুটে আসবে। ঈশিতার চোখ মুখও তখন দেখার মতন। কথায় এমন মশগুল ছিল সে ভাইয়াকে দরজার সামনে খেয়ালই করেনি। ভাবির জন্য বড় মায়া লাগলো তার। হিসেবে গরমিল হলো যেন। ফুফিদের মুখে সে বহুবার শুনেছে তাদের দাদা যান নাকি ভীষণ ভালোবাসতো দাদিকে, রীতিমতন মাথায় তুলে রাখতো। সেই হিসেবে ছোট ভাইয়ারও বউয়ের প্রতি নরম হবার কথা, অথচ যা দেখছে তাতে এমন কিছু মোটেও মনে হচ্ছে না তার। তুষার ভণ্ডটা আরো বলেছিল, ভাবির আশায় আজান ভাইয়া এবার বাঘ থেকে বিড়াল হবে দেখিস। সে তো এখন দেখছে ভাবি ভাইয়ার সামনে একেবারে ভিজে বেড়াল। ভাইয়ার গলা কানে আসতে মুখে রা নেই তার। ইসি বের হ, তোর ভাবি আমাকে এখন আমার অকাত দেখাবে। খুব সরল গলায় কথাগুলো বলতে বলতে আজান রুমে ঢুকে এক নজর বেকুবটাকে দেখল। এখনো পিঠ ফিরে বসে আছে। মুখ ফিরিয়ে আজানকে দেখার সাহস অব্দি নেই, অথচ খুব বড় গলায় বলেছে আজানকে নিজের অকাত দেখাবে। ইসি তার মাথায় চট করে কোনো বুদ্ধি এলো না পরিস্থিতি সামাল দেয়ার। ভাবির হয়ে যে দুটো কথা বলবে সে সাহসও হলো না। ভাইয়ার রাগ নিয়ে ভালোই আইডিয়া আছে তার। বউকে ছাড় দিলেও দিতে পারে, কিন্তু কথার অমান্য করলে তাকে ছাড় দেবে না এটা সে জানে। তাই বিনা বাক্য ব্যয়ে সে গুটি গুটি পায়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে একবার অবশ্য ভাবির মুখটা দেখেছিল সে। ভয়ে এইটুকু হয়েছিল, যেতে যেতে ভাবলো ভাবি ঠিকই বলেছিল। আর যাই হোক, এমন চটপাট করা লোকের প্রেমে তো পড়াই যায় না, পড়া উচিত না। নাজিয়ার মনে হচ্ছে ফিল্মের নায়িকাদের মতন যদি তারও ঠুসঠাস বেহুশ হয়ে যাবার ট্যালেন্ট থাকতো, তাহলে কত ফাড়া তার এমনিই কাটতো। স্কুলে থাকতে কত দেখেছে, সকালে অ্যাসেম্বলিতে দাঁড়ালেই কয়েকজন ধুমধাম বেহুশ হয়ে পড়ে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলত। চেয়েও এই টেকনিক রপ্ত করতে পারেনি সে। মিথ্যে মিথ্যে আজ ভান করে বেহুশ হলে দেখবে ঠিকই চোখের পাতা পিটপিট করছে তার। বজ্জা এক লহমায় ধরে ফেলবে ব্যাপারটা, তখন কেলেঙ্কারি আরো বড়সড় হবে। তাই সেই প্ল্যান বাদ দিল সে। আজানের ঠান্ডা গলায় বলা কথাগুলো শুনে তার এতই ভয় লেগেছে, মাথায় তালগোল পাকিয়ে গেল সব। দোয়া ইউনুস পড়তে গিয়ে পড়ে ফেলেছে বাপ মায়ের জন্য মোনাজাতে পড়া দোয়া। ইতিউতি করে মুখ ফিরাতেই দেখলো বটটা ডোর লক করে ড্রেসিং টেবিলের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নাজিয়াকে দুনিয়ার রাগ নিয়ে দেখছে। এত সুন্দর চোখের কি বিশ্রী অপব্যবহার, খালি চোখ রাঙায়। এমন বিপদের মুহূর্তে নাজিয়ার মাথায় এ খেয়াল এলো, এই বাদর, অকাত দেখাবে না আমার। আজান এবার খুব রাগ দেখিয়ে কথাগুলো বলল, যদিও ভিতরে ভিতরে মেয়েটার চোখ মুখের অবস্থা দেখে হাসিতে ফেটে পড়ছে সে। বেকুবটাকে একটু চোটপাট না করলে যেন পেটের ভাত হজম হয় না তার। মজা করছিলাম, মজা বোঝেন না? অটিস্টিক আপনি? কি বলতে কি বললো নাজিয়া নিজেও জানে না। নিজের বলা কথাগুলো কর্ণকুহরে প্রবেশ করতে সে নিজে হতবাক। বিস্ফোরিত নজরে দেখলো সামনের আজরাইলটা ভ্রু দুটো তুলে কোনোই ভাস করে চোখ পাকিয়ে তাকিয়ে দেখছে। ভয় ডরের মাঝে নাজিয়ার মাথায় অন্য খেয়াল আসলো। নাজিয়া বোবা হলে বেশ হতো,
মুখ খুলে সকাল থেকে খালি নিজের বিপদ বাড়াচ্ছে সে। ন্যাড়া বেলতলা একবার গিয়ে আর যায় না। এদিকে নাজিয়া যেন চুল গজাতেই মাথা ন্যাড়া করে ফেলে, আবার সেখানে যে মাথায় বেলের বাড়ি খাওয়ার জন্য। অটিস্টিক যে ডেকেছ, এটাও কি মজা করেছ? প্রতিবন্ধিতা আমার তোমাকে মনে হয়? বুদ্ধি প্রতিবন্ধী। আবার থেমে থেমে আজান যোগ করলো কথা। সকাল থেকে দেখছি বাদরামি শুরু হয়েছে তোমার। কাল রাতে মুখে তো এমন বানিয়ে রেখেছিলে যেন বাড়া ভাতও গিলতে জানো না। আজ এমন ভোল পাল্টানোর মানে কি? হ্যাঁ? নাজিয়া মুখ নামিয়ে রইল। বজ্জারটাকে উচিত জবাব দেওয়ার মতন 100টা কথা পেটে কিলবিল করলেও টু শব্দটি করল না। দুবার মুখ খুলে যা অনর্থ ঘটার ঘটেছে, আজকের জন্য যথেষ্ট সেটা। এই বাদর, এই বাদরামির জন্য কি শাস্তি দেওয়া যায় তোমায় বলো? আজ আর মেয়েটাকে আরেকটু ভয় দেখিয়ে মজা নেবার লোভ সামলাতে পারল না। কথাটা কানে আসতে নাজিয়া চটজলদি দুহাতে কানের পাশ সহ দুগাল ঢেকে ফেলল। চট্টর খেলে পাপার কাছে বিচার দেবে সে পরে। নিজের গাল বাঁচাতে হবে আগে। প্রোটেকশন ফার্স্ট। যেরকম দানবের মতন বিশাল হাত দুটো বজ্জারটার, চর খেলে মারি দাঁত সহ নড়বে এটা শিওর। কান ধরে উঠবোস করবে নাকি কানে হাত দিলে যে? কৃত্রিম হামি তুলে আজান ঠোঁট চেপে হেসে বলে, পুরো ব্যাপারটা তার কাছে কোনো কমেডি নাটকের চেয়ে কম লাগছে না। ভীষণ মজা পাচ্ছে সে। কিন্তু এরকম নিম্নমানের রসিকতায় নাজিয়া রেগে গেল। কথাটা খুব মান সম্মানে লেগেছে তার। মুহূর্তের মধ্যে ভয় ডর ভুলে মুখ খুলল সে। কান ধরে উঠবোস আমি লেদা কালো করিনি যে এখন করব। আপনার স্বপ্ন সেটা হবে না। চট্টর দিবেন এজন্য সেফটি হিসেবে গালে হাত দিয়ে আছি। শেষের কথাটা খুব কাচুমাচু হয়ে বলল মেয়েটা, যেন আজানকে বুঝতে দিতে নারাজ তার চর সে ভয় পায়। বউকে আমি চর মারবো কেন? ভূতের মুখে রাম নাম এই প্রবাদ বাক্য নাজিয়া জীবনে বহুবার শুনেছে। আজ যেন নিজের চোখে দেখল। কাল থেকে বজ্জারটার কত মৌখিক চর খেয়েছে সে। আজ কেমন নাগরাজের মতো রূপ পাল্টে একেবারে ভালো মানুষের মতন জানতে হচ্ছাচ্ছে বউকে চর মারবে কেন। নেকার ঘরের নেকা। ভেঙচিও কাটলো একদম সামনাসামনি। আজান দেখলো সেটা। আর বউ চর খাওয়ার মতো কাজ করবেই বা কেন? এবার আরো ঠান্ডা গলায় বলল সে। নাজিয়ার বড় রাগ লাগলো এবার। নাজিয়া ভয় পায় দেখি তো বদটা তাকে এমন ভয় দেখায় সর্বক্ষণ। মনে মনে ভেবে ফেললো এখনই খোলাখুলি সবটা বলবে সে। বজ্জাত, বর্বর বদমাইশ যেটাই হোক, দিন শেষে নাজিয়ার বরই তো। নিশ্চয়ই নাজিয়ার কথা বুঝবে। অন্তত একটা চেষ্টা তো নাজিয়া করতেই পারে। মুখ তুলে দেখলো বজ্জারটা এবার তার সামনে এসে বসেছে। এতক্ষণ দেখছিল বোধহয় তার ধ্যানমগ্ন চেহারাটাকে। বজ্জারটা এভাবে নাজিয়াকে দেখলে নাজিয়ার মার্কা মারা চালু জবানো অটোমেটিক বন্ধ হয়ে যায়। তবুও ঢোক গিলে গলা ভিজিয়ে বলল, বউ চর খাওয়ার মতো কাজ করলেও তাকে চর মারা যাবে না। বউকে রাখতে হবে আদর যত্নে ভালোবাসে। দুনিয়ার অস্বস্তি জড়তা নিয়ে নিভু নিভু স্বরে শেষের কথাটা বলল সে। মনে তো হচ্ছে আমি তোমার বউ আর তুমি আমার জামাই। যেভাবে বলছো বড়দের এটা ওটা করতে হয়। আমার চাইতে তো বেশি তুমি জানো। মাথাটা বালিশে এলিয়ে দিতে দিতে আজহান বড্ড তাচ্ছিল্য করে বলল কথাগুলো। সকাল থেকে ভীষণ আলসেমি লাগছে তার। কাল রাতে বেকুবটাকে আরাম করে ঘুমানোর সুযোগ দিতে গিয়ে ভালো ঘুম হয়নি তার নিজের। অথচ বেকুব এখন তাকে শেখাচ্ছে বউকে আদর যত্নে রাখতে হবে। কাল রাতে কি আজহান কম যত্ন করেছে বউয়ের? অকৃতজ্ঞ মেয়ে মানুষ একটা। আজ সে এত কিছু ধার ধারবে না। একদম হাত পা চড়িয়ে ঘুমোবে নিজের বিছানায়। বেকুবের ঘুম হলে হবে, না হলে নাই। নাজিয়ার গা জ্বলে উঠল এবার। সে কত সিরিয়াস কথা বলেছে, অথচ বজ্জারটার ভাবভঙ্গি দেখো। আবারও আরেকটা নিম্নমানের রসিকতা করে আয়েসি ভঙ্গিতে শরীরটা বিছানায় এলিয়ে দিয়ে চোখ বুজে শুয়ে আছে। বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি তার কথাবার্তাকে। এমন লোকের সাথে নাজিয়া সারা জীবন কিভাবে কাটাবে? বড় অভিমান হলো তার। 5-10 মিনিট এভাবে নীরবতায় কাটার পর আজান হুড়মুড়িয়ে উঠে পড়ল। অফিসে যথেষ্ট কাজ পড়ে আছে। ঘুম পেল, যেতে হবে তার। যাবার আগে মনস্থির করলো বাদরটাকে আরেক ডোজ দিয়ে যাবে। যেই ভাবনা সেই কাজ। ডকুমেন্টটা প্যান্টের পকেটে পুরে মুখ ফুলিয়ে খাটে বসে থাকা মেয়েটাকে আরেকবার দেখলো। খুব সহজ গলায় বলল, মানলাম বউকে আদর যত্ন ভালোবাসায় রাখতে হয়, কিন্তু আদর করতে গেলে বউ যদি বলে প্লিজ এখন না,
আমার সময় লাগবে। তখন কি করা উচিত? কোনো জবাব এলো না, শুধু দেখলো মেয়েটার কানের লতি খানিকটা লাল হয়ে আছে। আজানের বড় হাসি পেল। বেকুবটা তাহলে লজ্জাও পায়। আবারও বলল, এই বাদর, কিছু জানতে চাইলাম আমি। তখন কি করব বলো? আমি আদর বলতে নরম সরম আদরের কথা বলেছি, আপনার মতো অ্যাডাল্ট কিছু মিন করিনি। মেয়েটা মুখ ফুলিয়ে বলল এবার, নরম সরম আদর কিরকম সেটাও বলে দাও তাহলে, আমিও একটু শুনি সেটা কিরকম। আজহার মেয়েটাকে বিরক্ত করতে কোনো চেষ্টা বাকি রাখলো না। নাজিয়ার এবার এত রাগ লাগলো, বজ্জারটা ইচ্ছে করেই যে তাকে অস্বস্তিতে ফেলছে সেটা ভালো করেই বুঝলো। মনস্থির করলে একটুও লজ্জা পাবে না সে। নাজিয়াকে অস্বস্তিতে ফেলতেই, বজ্জারটা এত কাহিনী করছে তো, ঠিক আছে তবে। নাজিয়া কোনো রাগ ঢাক ছাড়াই কথাগুলো বলে ফেলবে। সে কাটকাট গলায় জবাব দিল, এই যেমন বউকে অহেতুক চোটপাট না দেখানো, বউয়ের সাথে নরম গলায় কথা বলা, কাজে যাওয়ার সময় বউয়ের কপালে আদর করা, এসব আর কি। নরম আদর বলতে আমি এসব মিন করেছি, আপনার মতন ডাটি মাইন্ড না আমার। কথাগুলো বলার সময় আজান একদৃষ্টি দেখেছে মেয়েটাকে, কেমন জোর করে মুখে রাগ এনে কথা শোনাচ্ছে আজানকে। বেকুবটা কি জানে আজান মুখ দেখে তার মনের খবর পড়ে ফেলতে পারে? আজানের বড় হাসি পেল এমন মিছিমিছি রাগ দেখে। সে রুম থেকে বেরোতে গিয়েও কি একটা ভেবে থেমে গেল। বড় বড় পা ফেলে আবার ফিরে এসে মেয়েটাকে সরে পড়ার ফুরসত না দিয়ে আলতো হাতে তার নামিয়ে রাখা মুখটা তুলে ধরল। নরম একটা চুমু দিল তার কপালে, পরপর ঠোঁট ছোঁয়ালো বুজে রাখা দু চোখের পাতায়। মেয়েটার শরীর যে কাঁপছে সেটাও টের পেল। তারপর এক নজর মেয়েটার আগাগোড়া লাল হয়ে থাকা চেহারাটা দেখে সরে এলো তার কাছ থেকে। আজহার মেয়েটাকে প্রত্যুত্তরে কিছু বলার অপশন না দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে তরল গলায় বলল, বউকে আদরে রাখতে গিয়ে প্রথম দুটো কথা শুনলে তোমার মতো বাদরের বাদরামে দিন দিন বাড়বে, বিরক্ত করবে আমাকে। ওতে আমার ক্ষতি, তবে শেষেরটা আমার লাভ, ওটাতে সমস্যা নেই। দরজার বাইরে আজানের পায়ের শব্দ মিলিয়ে যেতে নাজিয়া গলায় আটকে রাখা শ্বাসটা ছাড়ে। বজ্জারটা আর কিছুক্ষণ রুমে থাকলে সে নিশ্চয়ই দম বন্ধ হয়ে মরে পড়ে থাকতো। হাত বাড়িয়ে কপালে ছুঁতেই মেয়েটার পুরো শরীর শিরশির করে উঠল। বজ্জারটা শুধু বর্বর বদরাগী বদমাস নয়, বেহা বেলাস বেশরমও। মেয়েটা চোখ বুজে বিড়বিড় করল। রাত তার সামনে হাসি হাসি মুখ করে বসে থাকা মেয়েটাকে আরেকবার দেখল। কিছু শক্ত কথা বলা দরকার মেয়েটাকে, কিন্তু সে এনার্জি তার নেই আজ। মিটিং এর পর মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে, তার উপর রোজ রোজ একই কেচ্চা কাহিনী এই মেয়ের। এতদিনে মেয়েটারও মুখস্থ হয়ে যাবার কথা, রাত তাকে কি কি বলতে পারে। সে এবার বড়সড় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মিস ওয়াজিফা মেহনাজ অথই। একটা এক পেজের স্প্রেডশিট রেডি করে সেটায় 10টা ভুল করাটা কি আপনার হিডেন ট্যালেন্ট? সিভিতে মেনশন করেননি কেন এটা? তাহলে আমরা আপনাকে আরো হায়ার পোস্টে নিয়োগ দিতে পারতাম। এখন যে পোস্টে আছেন সেটা আপনার এই ট্যালেন্টের তুলনায় খুবই নগণ্য। সামনের হাসি হাসি মুখের মেয়েটা এবার গালের হাসি আরো বড়সড় করলো, যেন পুরো ব্যাপারটা সে খুব একটা বদার না। নিজস্ব একটা থিওরি আছে তার, কর্পোরেট অফিসে টিকে থাকতে হলে হাসি মুখে সব সয়ে যেতে হবে, অত মান অপমান বোধ থাকলে হবে না। আর তার মতন কাজকর্মে আনারই হলে তো মান অপমান বোধ থাকার প্রশ্নই ওঠে না। আর এমনি এত আরাম আরাম অপমান সে গায়ে মাখে না। অফিসের বাকিরা ঠিকই বলে, রাত তেহজিব চৌধুরী নিখাত জেন্টলম্যান। লোকটা সহ্য ক্ষমতা দারুণ, অন্য কেউ হলে রোজকার তার এসব ভুল চোখে অতিষ্ঠ হয়ে কবেই তার চাকরি নট করত। তবুও ভালো এই লোক কেবল হালকা পাতলা অপমান করে ক্ষান্ত হয়, ব্যাপারটাকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যায় না। সন্ধ্যায় বাড়ি ফিরে আজান দেখলো বেকুবটা রুমে নেই। সে গা করলো না তেমন, যেন জানতো এমন কিছু একটাই হবে। এমনে খুব মুখ চালালেও সকালের ঘটনায় মেয়েটা যে লজ্জা পেয়েছে সেটা সে জানে। কানের লতি মুখের এক পাশ সব কেমন লাল হয়েছিল মেয়েটার। আজান এক পেশে হেসে বিড়বিড় করলো, বেকুব মেয়ে একটা, নিজে আদর চাবে আবার আদর করলে মুখ ঢাকবে। সে আর মাথা ঘামালো না। বাদরটার নতুন কোনো বাদরামি করার খেয়াল আসলে এমনি চোখের সামনে সে ঘুরঘুর করবে। চট জলদি ফ্রেশ হয়ে এসে মাথা মুছতে মুছতে সে ল্যাপটপ নিয়ে বেডে হেলান দিয়ে বসলো। সামনে তাকাতেই চোখ গেল টি টেবিলের ঢাকা দিয়ে রাখা বাটিটায়। কৌতূহলী মনে ঢাকনা খুলেই দেখলো বাটিতে ক্ষীর রাখা। ক্ষীর তার বেশ পছন্দের।
প্রথম খেয়াল এলো বেকুবটা ঠিক কবে থেকে এমন প্রতিবক্ত হলো যে বিয়ের দুদিনের মাথায় বরকে পছন্দের খাবার বানিয়ে খাওয়াচ্ছে। আজানকে দেখলেই তো খালি কিন্ডারগার্টেন পড়ুয়া বাচ্চাদের মতন ভেংচি কাটবে, না হয় বিড়বিড় করে গালি দেবে। এই দুটো কাজ বাদে যে বেকুবটা আরো কাজ জানে কিংবা রান্না বান্না জানে, আজানের বিশ্বাস হলো না ব্যাপারটা। তাই ঘটনা জানতে মুহূর্তের মধ্যে তার স্বরে ডাকলো তাকে, আরমিন, এই আরমিন, কোথায় ঢুকে বসে আছো? রুমে আসো এক্ষুনি। 2 মিনিটের মধ্যে আসো। নাজিয়া দুরুম পরেই ছিল। আজানের ফুফি আজ বিকেলে বউ দেখতে এসেছে। ভদ্রমহিলা নাজিয়াকে বেশ মনে ধরেছে। নাজিয়ারও তাকে পছন্দ হয়েছে। কি ভালো ভালো প্রশংসা করেছে মহিলা নাজিয়ার। এটা সেটা গল্প করছিল দুজনে একসাথে। এমন সময় বজ্জারটার এমন মরিয়া গলার আওয়াজ পেয়ে নাজিয়ার বড় লজ্জা লাগলো। দেখলো ফুফি মিটমিট করে হাসছে তার দিকে তাকিয়ে। এমনকি বলেও ফেললো বজ্জারটা নাকি বউকে চোখে হারায়। নাজিয়ার বড় ইচ্ছে হলো বলতে, চোখে হারায় না, খালি চোটপাট দেখায়। বজ্জারটা নিজে তো তাকে মান সম্মান দেয় না, আবার লোকজনের সামনে তার মান সম্মানও রাখে না। সমস্যা কি আপনার? এভাবে গরিলার মতন চিল্লাচ্ছেন কেন? আজান ভ্রু দুটো তুলে চোখ মুখ শক্ত করে তাকাতেই মেয়েটা মিয়ে গেল। মিনমিন করে বলল, এ মানে কনসার্ন থেকে বলেছি, বুঝছেননি আপনি? এমন তার স্বরে চিল্লালে পরে গলা ব্যথা হবে আপনার। খুব বিশ্বাস করলাম তোমার কথা, স্টুপিড একটা। এটুকু বলে সে আঙুল তাক করে ক্ষীরের বাটিটা দেখালো। এটা কি? ক্ষীর জীবনে দেখেননি? নাজিয়ার বড় বিরক্ত লাগতো। এমন লেবা ছেবা প্রশ্ন করতে তাকে এমন করে ডাকছিল। কত সুন্দর গল্প করছিল সে। ক্ষীর যে সেটা আমিও দেখছি, তোমার মতো বেকুব না আমি। এখানে কেন? তুমি বানিয়েছো এটা? এবারের প্রশ্নের মুখটা কাচুমাচু করে মেয়েটা বলল, আমি পারি না তো এসব। তারপর থেমে থেমে যোগ করলো, আপনার ফুফি বানিয়ে এনেছে, খেতে খুব টেস্টি। ভাবলাম আপনারও মজা লাগবে, তাই আপনার ভাগের টুকু আলাদা বাটিতে ভরে নিয়ে এলাম। যদি আপনি আস্তে আস্তে মেয়েরা ভাগাভাগি করে খেয়ে নিত। আপনি তো আর ভাগে পেতেন না ডেজার্টটা, তুমি আমার জন্য আলাদা করে রেখে দিয়েছ। মেয়েটা উপন্যাস মাথা নাড়ল। বদটার মতি গতি ঠাওর করতে পারছে না সে, কেমন চুপ হয়ে আছে। নিষ্পলক চোখে নাজিয়াকে দেখছে। অদ্ভুত, জিন টিন ভর করলো নাকি? ছোটবেলায় যে কোনো ডেজার্ট আজানের খুবই পছন্দের ছিল। বাড়িতে কোনো ডেজার্ট বানানো হলে অধিকাংশ সময় সে মাকে বলতো তার ভাগেরটা আলাদা করে রেখে দেওয়ার। মাঝরাত অবধি পড়তে পড়তে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খাবে সে। প্রায় খেয়াল করতো তার ভাগেরটা তোলা থাকতো না, কিংবা তার মা রাখতে ভুলে যেত। তেমন আমলে নিত না ছেলের আবদার। হয়তো আবদার রাখার এত গরজও ছিল না তার। রেহনুমা ভূঁইয়া মা হিসেবে নিরপেক্ষ ছিলেন না। বড় সন্তানের প্রতি তার যতটা স্পষ্ট পক্ষপাত ছিল, ততটা অবহেলা উদাসীনতা ছিল মেজ সন্তান হিসেবে আজানের প্রতি। আজান তাই অভ্যস্ত নয় কেউ তার ব্যাপারে ভাববে, তার যত্ন নেবে। অথচ আজ এত বছর পর একজন তার জীবনে আসলো, 2 দিন হয়নি, তারপরও কি অবলীলায় বলে ফেললো তার জন্য আলাদা করে নিয়ে এসেছে। এটা ভেবে যদি তার ভাগে না পড়ে। আজান ভাবলো মেয়েটা এমন করেছে শুধু কি আজান তার বর বলে, নাকি মনের টান তৈরি হয়েছে তার আজানের প্রতি। মায়া টান ভালোবাসা এই ব্যাপারগুলো আজানের ওভার রেটেড লাগে। শুনতে চমৎকার, অথচ কষ্ট বাদে আর কিচ্ছু দেয় না। সে তো কখনো তার মাকে কম ভালোবাসেনি, অথচ সেই ভালোবাসা সবসময় শূন্য হয়ে তার কাছে ফিরে এসেছে। উপরি হিসেবে পেয়েছে অবহেলা, অনাদর, উদাসীনতা। তাই পারতপক্ষে আজান এসবে জড়াতে চায় না আর। বিয়ে যেহেতু হয়েছে, বউয়ের যতটা যত্ন দায়িত্ব করতে হবে সবটা সে করবে। তবে ভালোবাসা ব্যাপারটা হয়তো কখনো হবে না। জীবন তো আর ফিল্ম না। এত বছর যে অনুভূতিটাকে সে নিজের মধ্যে অকেজো করে রেখেছিল, সেটা নিশ্চয়ই একদম হঠাৎ করে প্রাণ পেয়ে উঠবে না। বড়জোর মায়া টান এসব তৈরি হতে পারে। অনুভূতির বাড়াবাড়ি এটুকুতেই থেমে থাকলে ভালো। ভালোবেসে আবারও অভালোবাসা ফেরত পাবার মতন ভুল করার ইচ্ছে কিংবা সাহস কোনোটাই আছানের আর নেই। ভাবনার অতলে হারানোর আগে সে বাস্তবে ফিরে এলো, ফোনে ভিডিও শব্দে। বেকুবটা ছোট বাচ্চাদের মতন পা দুলিয়ে দুলিয়ে বেডে বসে খুব মনোযোগ দিয়ে রিলস দেখছে। আছান তাকে এক নজর দেখলো, তারপর ক্ষীরে চামচ চালিয়ে খেতে খেতে বলল, আরমিন, পড়াশোনা নাই তোমার? এত মনোযোগ দিয়ে ফোন চালাচ্ছ? এখন মাত্র ক্লাস শুরু হলো 3rd ইয়ারের, প্রেশার নেই এত। সে মনোযোগ ফোনে রেখেই জবাব দিল। দুনিয়া গোল্লায় গেল রিলস বা যে কোনো ভিডিও নাজিয়ার পুরো মনোযোগ দিয়ে দেখার অভ্যেস। কোন ভার্সিটিতে পড়ছো তুমি?
আর ফোন থেকে মাথা তুলে প্রশ্নের জবাব দাও। আমি দুবার বলবো না এক কথা। ধুর বেডা, তুই কোথাকার মন্ত্রী মিনিস্টার রে, যে দুবার এক কথা বলবি না? মনে মনে বলল, এই কথা মুখ ফুটে বলার সাহস নাজিয়ার নেই। তাই খুব ত্যক্ত বিরক্ত গলায় এক বাক্যে জবাব দিল, ঢাবিতে পড়ছি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ভালো, তা খুব তো বিরক্ত হচ্ছ জবাব দিতে। ব্যাপার না, এখন যত পারো ফোন দেখে নাও। শুধু রেজাল্ট দেখবো আমি। একটু 19-20 হোক, রিলস দেখা একেবারে জন্মের মতো ছুটিয়ে দেব। টিস্যুতে চোখ মুছতে মুছতে আজান কণ্ঠ খাদে নামিয়ে কথাগুলো বলল। পড়াশোনা নিয়ে উদাসীনতা খুব অপছন্দ আজানের। টিউশন যখন করাতো তখন স্টুডেন্টদের মেরে পিঠের ছাল তুলেছে শুধু এরকম অবহেলার কারণে। বউ বলে মেয়েটা কত কিছু থেকে বেঁচে যাচ্ছে, অথচ তবুও অভিযোগ করে আজান তাকে নাকি কেবল চোটপাট দেখায়। এতক্ষণ তবু মেজাজ সামলে কথা বলল, নাজিয়া এবার আর ধার ধারল না সেসব সৌজন্যতার। সবসময় চোটপাট দেখায়, এখন কি পড়াশোনা নিয়েও দেখাবে? এটা কেমন কথা? বিয়ের পর নাজিয়া ভালো বউ হলে তবুও লাভের লাভ। ভালো রেজাল্ট নিয়ে এমন কোনো এভারেস্ট জয় করবে সে? বজ্জারটার এমন খবরদারিতে আর বয়স হয়ে জবাব দেওয়ার ধৈর্য থাকলো না তার। ফট করে বলে বসলো, শুধু রেজাল্ট দেখবো মানে? আপনি আমার বাপ? তোমার বাপের চাইতে খারাপ? রেজাল্ট দিলে দেখবে সেটা। বরফ ঠান্ডা গলার কথাগুলো শুনে নাজিয়া বুঝলো বজ্জারটার মেজাজ এখন ভয়ঙ্কর চড়ে আছে। কথা না বাড়ানোই বুদ্ধিমানের কাজ। এই ভাবনায় সে ফোন রেখে লাগেজ থেকে চুপচাপ কোর্সের বই, নোট, শিটস সব বের করতে লাগলো। আজান বাজ পাখির নজরে মেয়েটাকে দেখলো খানিকক্ষণ। তারপর সে না দেখার মতন মিটমিট করে হেসে বিড়বিড় করলো, বেকুব একটা। তার মনে হলো না এমন ভয় দেখিয়ে কোনো অন্যায় করেছে সে। বাদরটার এই ডোজের দরকার ছিল, না হলে দেখা যাবে পড়াশোনা বাদ দিয়ে বাদরটা সারাক্ষণ বাদরামি করে বেড়াবে। ইসির সাথে বসে সুযোগ পেলেই দুই বেয়াদব মিলে তার বদনাম করবে। এসব ভাবতে ভাবতে বিছানায় গায়ে লিয়ে চোখ বুঝলো সে। সারাদিনের ক্লান্তিতে শরীর চলছে না। ডিনার শেষে রাতে ঘুমোতে গিয়ে বাতলো আরেক বিপত্তি। কিছুক্ষণ পর পর মেয়েটার বিছানার এপাশ ওপাশ করায় আজানের ঘুম আসি আসি অবস্থা দফা রফা হলো। এমনিতে সকাল থেকে রাজ্যের ঘুম তার চোখে, তার ওপর পাশের বাদরটার বাদরামি রাতের বেলাও কমছে না। সে বড় বিরক্ত হয়ে গর্জে উঠল মেয়েটার উপর, এই বাদর, এমন উথাল পাতাল চালাচ্ছ কেন বিছানা জুড়ে? ঘুমোতে পারছো না? গতকাল তো এমন মরার ঘুম দিয়েছ, জ্যান্ত কবর দিয়ে আসলো খবর হতো না তোমার। আজ এমন কি হলো? এমনিতে নাজিয়ার মন মেজাজ ভালো নেই। সন্ধ্যায় বজ্জারটা চটপাটে বিয়ের দুদিনের মাথায় পড়তে বসতে হয়েছে তার। এখন ঘুমোতে এসেও আজাবের বাচ্চা তাকে শান্তি দিচ্ছে না। তবুও ধৈর্য ধরে চিবিয়ে চিবিয়ে জবাব দিল, আমি তো আপনার বিছানায় শুয়ে অভ্যস্ত নই, তাই ঘুম আসছে না। এপাশ ওপাশ করছি কোনোভাবে ঘুম আসার আশায়। গতকাল ক্লান্ত ছিলাম দেখে হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। আজান এবার আর কোনো কিছু ধার ধারল না। ডোজ ছাড়া বাদরটা যে ঘুমোবে না সে ভালো করেই বুঝতে পেরেছে। তাই মুহূর্তের মধ্যে বাম কাত হয়ে হ্যাঁচকা টানে বাদরটাকে নিয়ে এলো নিজের বলিষ্ঠ বাহুবন্ধনীতে। এতে নাজিয়ার মুখ গিয়ে পড়ল তার শক্তপোক্ত বুকে। মেয়েটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চোখ বুজে তরল গলায় বলল, ঘুম এবার আসবে। এতক্ষণ বেশি জায়গা পেয়েছিলে তাই বেশি ছটফট করেছ। এখন এভাবে ঘুম হলে হবে, না হলে নাই। চুপ করে ঘুমো। পুরো ব্যাপারটা বুঝে উঠতে নাজিয়া সময় পেয়েছে 2 মিনিট। অমন অতর্কিত হামলায় এখনো বেসামাল তার শরীর মন। তবুও কোনো মতে ঝটকাটা সামলে উঠেই তার মোচড়ামুচড়ি শুরু হলো, অথচ 1 ইঞ্চিও সরাতে পারল না অমন শক্ত ভারী শরীরের দানবটাকে। অগত্যা ত্যক্ত বিরক্ত গলায় বলল, এভাবে জীবনেও ঘুম আসবে না আমার। ঘুমের বাপসহ আসবে। সেকেন্ডের মাঝে ফিরতি জবাব এলো। মেয়েটার জবান বন্ধ হলো তক্ষুনি। এমন খারাপ গোয়ার বেহায়া বেশরম বর নাজিয়ার। খুব দুঃখ হলো তার। আবারও কিছু বলতে যাবে তার আগে কানে আসলো বজ্জারটার ঠান্ডা গলার ওয়ার্নিং, চুপচাপ ঘুমাও। চোখ বন্ধ করে থাকলে ঘুম অটোমেটিক আসবে। আর একটা কথা বললে শুধু আজ নয়, রোজ এভাবে ঘুমোতে হবে। চাও সেটা? তুমি চাইলে আমার তরফ থেকে কিন্তু কোনো সমস্যা নেই। বজ্জাত বেহা বেড়া একটা। এবার না যে রাগ ঢাক রাখলো না আর। বজ্জারটা শুনতে পাবার মতো করে বিড়বিড় করলো। আজহান শুনলো সেটা। তবুও কোনো প্রত্যুত্তর ছাড়া নিঃশব্দে হেসে পুনরায় চোখ বুঝলো। রক্ত মাংসের কোলবালিশটাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে আরামে চোখে ঘুম নামলো তার। পরদিন আজানের অফ ডে ছিল, তাই নির্দ্বিধায় বেলা 11টা অবধি ঘুমিয়েছে।
ঘুম থেকে উঠে বেকুবটাকে পাশে না দেখায় চোখ মুখ কুঁচকে এলো তার। মনে পড়লো কাল রাতে কেমন টাইম বম্ব হয়েছিল মেয়েটা। সারাক্ষণ নাগিনীর মতন ফনা তুলে ফুঁসে উঠছিল, তারপর শেষ রাতে ঘুমিয়েছে বোধহয়। আজানের অবশ্য মাথা ব্যথা নেই তাতে, এমন জড়িয়ে ধরে ভালো ঘুম হয়েছে তার। পাশাপাশি বাদরটার উথাল পাথালও কমেছে বিছানা জুড়ে। পারলে রোজই এভাবেই ঘুমোবে সে। মেকআপটা অভ্যস্ত হয়ে গেলেই ভালো, মনে মনে ভাবলো এসব। ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসতেই চোখ পড়লো বেকুবটাকে। পাশের রুমে বসে ফুফির সাথে দাঁত কেলিয়ে হাসছে কথাবার্তায়। মুখ থেকে হাসি সরছে না তার, অথচ আজানের সামনে এই মুখ থেকে শুধু গালির নহর বের হয়। সে চুপচাপ ব্রেকফাস্ট করলো। আরে আরে দেখলো বেকুবটাকে। কাল থেকে কি যে হয়েছে তার, মেয়েটা বেশিক্ষণ চোখের আড়ালে থাকলে মেজাজ বিগড়ে যায়, সবকিছু বিরক্ত লাগে। খাওয়া শেষে চুপচাপ রুমের দিকে পা বাড়াবে এমন সময় কানে এলো মেয়েটার গলার আওয়াজ। এই এই দাঁড়ান, একটু দাঁড়ান প্লিজ। বাদরটা হুবহু বাদরের মতো লাফাতে লাফাতে হুড়মুড়িয়ে তার সামনে এসে দাঁড়ালো। এক নাগাড়ে তোতা পাখির মতন বলে গেল, ফুফির ওখানে আজ দুপুরে যেতে বলেছে আমাদের। খাবারের আয়োজন করেছে উনি আমাদের জন্য। আমরা না গেলে উনি খুব রাগ করবে, এমনকি হয়তো সব সম্পর্ক শেষ করে দেবে এ বাড়ির সাথে। আর কখনো পা মারাবে না এ বাড়ির। শেষে দু লাইন না যে ইচ্ছে করে বাড়িয়ে বলল, বটটার মতিগতি তো সে বুঝে। নাজিয়া সুখ শান্তি সহ্য হয় না তো তার। কাল কেমন পড়তে বসালো, আজ হয়তো নাজিয়া যে একটু বেড়াতে যাবে সেটাও পণ্ড করবে। কিন্তু এটা তো নাজিয়া কিছুতেই হতে দেবে না। প্রয়োজনে নাজিয়া একা গিয়ে ফুফির বাসায় বেরিয়ে আসবে। বটটা গেলে ভালো, না গেলে আরো ভালো। বটটার যা স্বভাব, দেখা যাবে ওখানে গিয়েও চোটপাট দেখাচ্ছে। আজান গম্ভীর মুখে দেখতে দেখতে নিমিষেই মেয়েটার চেহারা পড়ে ফেললো যেন। এক লহমায় সে বুঝে ফেলেছে শেষের কথাগুলো বলার মানুষ তার ফুফি না। বেকুবটা যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে দেখে এমন বানোয়াট কথাবার্তা বলছে। দেখে তো মনে হচ্ছে আজানকে রেখে যেতে পারলেও তার সমস্যা নেই, পাড়া বেরিয়ে আসতে পারলেই হলো। পাড়া বেড়ানি একটা। আজান মনে মনে মেয়েটাকে বৎসনা করলো। বিয়ের দুদিনের ঝামেলায় যথেষ্ট কাজ পড়ে আছে তার। এমনি অফ ডেতে ডেডলাইনের কাজ সেরে ফেলার অভ্যেসটা তার বহুদিনের। তার উপর এই দুদিনের ব্যস্ততায় বেশ কিছু ডিজাইন রেন্ডারিংস বানানো বাকি আছে, যেগুলো সাবমিটের বেশি দিন নেই। কলিগের সাথে ভার্চুয়ালি কিছু ডিসকাশনও করার ছিল সাইট ভিজিটের ব্যাপারে। এত সব কাজকারবার ফেলে ফুফির বাড়ি খেতে যাওয়া জুৎসই মনে হলো না তার। তাতে যতই বেকুবটা কেঁদে কেটে মরুক, এমন আবেগে গলে যাওয়ার মতো বউ পাগলা আছান ইয়াসির ভুইয়া অন্তত নয়। সমস্ত ভাবনা মনে মনে গুছিয়ে নিয়ে আছান বেকুবটার সাথে নজর মেলালো না আর। না তাকে কিছু বলল, কেবল ধীরস্থির পায়ে ফুফির রুমে গিয়ে জানিয়ে আসলো তার সিদ্ধান্ত। নাজিয়া বজ্জারটাকে বলতে শুনল, ফুফি আর যাওয়া হবে না, আমার যথেষ্ট কাজ পড়ে আছে অফিসের। আজকের দিনটাতে কাজে লাগাতে হবে। আমরা আরেক দিন যাব না হয়। রাগ করো না তুমি। আমরা না, শুধু আপনি। আপনি আরেকদিন যাবেন, আমি আজই যাব। কখন যে বেকুবটা রুমে ঢুকে একেবারে ফুফির পিছে নেওটা আদরে বিড়ালটির মতন কান পেতে কথা শুনছে, আজান খেয়াল করতে পারেনি সেটা। আর এখন আত্মগোপন থেকে বেরিয়ে এসে জোর গলায় নিজের দুঃসাহসী সিদ্ধান্ত জানাচ্ছে। রুমে গেলে বেকুবের দুঃসাহস আজান বার করবে। কেমন ফুফির সামনে আজানের মুখের উপর বলছে দরকার হলে আজানকে ফেলে যাবে, তবুও যাবে। মানে বাদরটার বেরিয়ে আসা চাই চাই। আজানের ফুফির এবার বড় অসহায় লাগলো। পাছে ছেলেটা তার সামনেই না বউটাকে ধমকে বসে, তখন তার সামনাসামনি হতেও মেয়েটার সংকোচ জড়তা কাজ করবে। বড্ড নিরুপায় হয়ে তিনি তাই নাজিয়াকে বোঝাতে চাইলেন। বললেন, আম্মু, তুমি আজানের সাথেই এসো। বিয়ের পর পর এমন ছাড়া ছাড়া থাকা ভালো না। তোমরা একসাথে আসলেই আমার ভালো লাগবে। এবারে যেহেতু ওর কাজ বেশি, পরের বার যেও। আজান খেয়াল করলো ফুফির কথায় কেমন মেয়েটার চোখ মুখ মলিন হয়ে গেল। আজান আর কিছু না বলে চুপচাপ বেরিয়ে এলো। নিজের রুমের দিকে পা বাড়ালো। বেডে হেলান দিয়ে ল্যাপটপ কোলে পুরো মনোযোগে কাজ করার জন্য বসলো। কাজের কিচ্ছুটি হলো না। 3D মডেলিং টুলসগুলোর সাহায্যে ড্রাফট বানানো নিখুঁতভাবে করতে হলেও তার ভুল হতে লাগলো একের পর এক, কারণ মন তো পড়ে আছে অন্যত্র। 1-1.5 ঘন্টা হয়ে গেল, অথচ বাদরটা রুমে আসলো না। বাইরে এতক্ষণ করছেটা কি? নাকি ফুফিকে এটা সেটা বলে ভুলিয়ে ভালিয়ে তার বাড়ি গিয়ে উঠেছে আজানকে ফেলে? এমন অবাধ্য বেয়াদব্য আজানের। সমস্ত কাজ কারবার ফেলে ত্যক্ত বিরক্ত হয়ে রুমের বাইরে পা বাড়ালো সে।
এরম ওরম খুঁজে বেকুবটাকে সে পেল ঈশিতার রুমে। ঈশিতা ভার্সিটিতে, তবুও খালি রুমে বেকুবটা একা একা গাল ফুলিয়ে চোখে মুখে রাজ্যের মন খারাপ নিয়ে বসে আছে। কারণ আছানের রুমে সে যাবে না। আছানের সাথে রাগ তার। আছানের বড্ড হাসি পেল এমন ছেলে মানুষই রাগ দেখে। মেয়েটার মলিন চেহারাটাও দেখলো খানিকক্ষণ। তারপর কি যেন ভেবে মুখটা যথাসম্ভব গম্ভীর বানিয়ে গমগমে আওয়াজে রুমের বাইরে দাঁড়িয়ে বলল, যা হাতে গোড়া রেডি হবার হয়ে নাও। 10 মিনিটের বেশি সময় নিলে রেখে চলে যাব। নেহাত ফুফি মন খারাপ করবে তাই নিয়ে যাচ্ছি। না হলে ভর দুপুর বেলায় মানুষের বাসায় গিয়ে ওঠার বিশ্রী বদভ্যাস আমার নেই। নাজিয়া ভাবলেও ফুফি হয়তো আলাদা করে বুঝিয়ে সুঝিয়ে রাজি করেছে তাকে। না হলে বরটা যে লেভেলের বজ্জাত। নাজিয়া হাত পা ছড়িয়ে কাঁদলেও যেতে রাজি হবার মতন মনুষ্যত্ব বোধ তার নেই। মনে মনে খুব খুশি হলো, বাইরে বাইরে রাগটা জিয়ে রাখলো। তবুও দ্রুত পা চালিয়ে নিজের রুমে গেল চটজলদি রেডি হতে, পাছে বরটা মতিগতি পাল্টে ফেলে। নাজিয়াকে রেডি হয়ে নিচে নামতে দেখে আজানের ফুফির চোখ জুড়িয়ে এলো। এত মিষ্টি দেখতে বউ ছেলেটার। চেহারায় যতটা কোমলতা, আচরণও তেমন নমনীয়তা মিষ্টতা। তিনি ঠিক জানতেন গোয়ারটা এমন আদুরে বউটাকে কষ্ট দিতেই পারবে না। না হলে যে ছেলে ঘন্টাখানেক আগে না যাওয়ার বিষয়ে নিজের সিদ্ধান্তে অনড় ছিল, তার এমন মতিগতি পাল্টালো কেন? তিনি খুব খুশি হলেন দুজনের জন্যে। নাজিয়ার মেরুন কালারের ছেড়ে দেয়া শাড়ির আঁচলের একাংশ নিয়ে নতুন বইয়ের মতো তার মাথায় ঘুমটা তুলে দিয়ে তার থুতনিতে চুমু খেলেন। আছানকে ডেকে দেখাতে চাইলেন তার পরীর মতো বউটাকে। আছান তখন ফোনে ব্যস্ত ছিল, কিন্তু ফুফির গলা কানে যেতে নজর ফুফির মুখে না গিয়ে আটকালো বেকুবটার উপর। সেই যে নজর গিয়ে থেমেছে, 2 মিনিট অবধি চারপাশের আর কিছুর খবর হলো না। ফুফি কি কি বলেছে সেসবও শুনেনি, যেন হুঁশ হারিয়ে বসেছিল সামনের মেয়েটাকে দেখে। আশ্চর্য, বিয়ের দিন তো মেয়েটা সেজেগুজে ছিল, কই সেদিন তো এমন হুঁশ হারায়নি আজান। তবে আজ কি হলো? নিজেরই নিজেকে ঢিলা পুরুষ মানুষ মনে হলো। নেহাত বউ তার সুন্দর, তাই বলে এমন ভ্যাবলার মতন তাকিয়ে থেকে নিজের ব্যক্তিত্ব খোয়াবে সে? এমনিতেও মেয়েটা এখন তাকে কম মান্য করে, ভয়টাও পায় না। পরে যদি বুঝে আছান তার রূপে কাত হয়ে পড়েছে, গলায় দড়ি দিয়ে ঘোরাবে বোধহয় আছানকে। নিজের এহেন ভাবনায় তার নিজেরই গা কাটা দিয়ে উঠল। আছান ইয়াসির ভুইয়া আর যাই হোক, কখনো বউ পাগলা হবে না। নিজের সিদ্ধান্ত নিজেকে দম্ভ ভরে জানিয়ে মনে মনে চলা দীর্ঘ আলোচনার ইতি টানল সে। তার ফুফির কথাবার্তা এক জায়গাতেই থেমে আছে। এবার খানিকটা যেন বৎসনা করে বললেন, তোর মতন গোয়ার যা এত মিষ্টি বউ পেয়েছে সেটাই তো তোর পাঁচ কপাল। বউয়ের সাথে রাগারাগি করিস কোন সাহসে তুই? আজান এসব কথাবার্তা গায়ে মাখলো না, তবে খেয়াল করলে এসব কথায় বেকুবটা মহা খুশি। মুখ থেকে মুস্কি হাসি সরছে না তার। আজানকে কেউ কথা শোনালে বেকুবটার এত খুশি লাগে? বাহ! আজান বার করবে তার খুশি। সে ভাবনায় মেয়েটার খুশি পণ্ড করতে সে তাচ্ছিল্য করে বলে বসলো, 3 ঘন্টা টাইম লাগে মেকআপ করলে জরিনাকো ক্যাটরিনা লাগে। মিষ্টি বউ বলে বলে মুখে ফেনা তুলো না তো এত। নাজিয়া তখনই মনস্থির করে ফেললো, এই লোককে নাজিয়া মরে ভূত হয়ে গেল ভালোবাসবে না। নাজিয়া মোটেও সাজেনি, একটু লিপ গ্লস আর ব্লাশ দিয়েছে কেবল, অথচ বরটাকে বিশ্রীভাবে কথাটা বলল তাকে। ফুফির সামনে নিজের লক্ষ্মী বউয়ের ইমেজ বাঁচাতে সে চুপ করে থাকলো। চোখে মুখে ভয়ঙ্কর রাগ এনে চোখ পাকিয়ে দেখলো আছানকে। আছানের অবশ্য হেলদোল নেই তাতে। সে ঠিকই বুঝেছে বেকুবটা ফুফি আছে দেখে আছানের সাথে কোনো মহা বেয়াদবি করতে পারছে না। না হলে অন্তত 2-3টা গালি তো বেকুবটা দিতই। মেয়েটার এমন নাস্তানাবুদ দশাতে সে ভিতরে ভিতরে হেসে মরল, মুখটা একদম স্বাভাবিক বানিয়ে রাখলো। আছানের ফুফির যমজ 2 মেয়ে, নিধি আর নোভা। বয়সে নাজিয়ার 2-3 বছরের ছোট তারা। দুজনেরই তর সইছিল না খাওয়া শেষে ভাবিমণির সাথে গল্প করার। নাজিয়াকে ভীষণ ভালো লেগেছে তাদের। অবশ্য তারা খানিকটা দুঃখও পেয়েছে আছান ভাইয়ের এমন মিষ্টি নরম সরম বউ দেখে। তারা খুব করে চেয়েছিল একটা দজ্জাল নাকুচো মেয়ে মানুষ তার বউ হয়ে আসুক, যাতে আছান ভাইয়ের জীবনের সমস্ত শান্তি গায়েব হয়ে যায়। যত প্যারা আছান ভাই ছোটবেলায় তাদের দিয়েছে সবটা উসুল হোক। সব শুনে নাজিয়া অবশ্য তাদের সান্ত্বনা দিল। এটাও বলেছে দজ্জাল নাকুচো মেয়ে মানুষ না হতে পারলো নিজের কায়দায় বজ্জারটাকে শায়েস্তা করবে সে। যদিও এটা বলল না, বিয়ের পর থেকে প্রতিটা মুহূর্তে সে নিজেই তার বজ্জাত বরের হাতে চূড়ান্তভাবে শায়েস্তা হচ্ছে। খাওয়া দাওয়া শেষে বিকেল অবধি থেকেও নাজিয়ার মন ভরেনি। মোটেও ইচ্ছে হচ্ছিল না তার বাড়ি ফিরে যেতে।
গেলেই বরটা তাকে সন্ধ্যা থেকে রাত অবধি পড়তে বসাবে। নতুন বউয়েরা কত এখানে সেখানে যায়, অথচ কপাল করে এমন বর হলো তার যে নিজেও কোথাও যায় না, আবার নাজিয়াকেও যেতে দেয় না। যেমন অসভ্য বরটা। কোথাও নিয়ে যাবার কথা বললে যদি বলে বসে হানিমুনে যাবে কিনা, তখন নাজিয়া কি করবে? সেই ভয়ে সে কিচ্ছুটি না বলে কুলু পেটে থাকে। আবার অবশ্য বউয়ের মনোভাব ধরতে পেরেছে। পাড়া বেড়ানি বউটা রাতেও গল্প করে করে থেকে যাবার পায়তারা সেটা সে আসার কয়েক ঘন্টাতে বুঝে ফেলেছে। কেমন আছানকে বসার রুমে বসিয়ে রেখে ঘন্টার পর ঘন্টা নিধি নোভার সাথে গল্প করলো। একটাবার চোখের দেখাও দেখতে আসলো না আছানকে। বরের কোনো খবরই নেই বেকুবটার। আজান এটুকু ঠিকই জানে, ভালো কোনো কথা বলেনি তারা। বেয়াদব দুটো বেকুবটার কানে তার নামে যত বদনাম করার সময় সুযোগ পেয়েছে সব করেছে। সে বড়সড় দীর্ঘশ্বাস ফেলে ফুফি আর বেকুবটার ইমোশনাল ড্রামা দেখতে থাকলো। মেজাজও খারাপ হলো তার। ফুফির তো মেয়ের অভাব নেই, দুটো বেয়াদব মেয়ে আছে, তাহলে তার বউকে আবার রাতে রেখে দেবার এত তোড়জোড় কেন? ক্ষণে ক্ষণে মেজাজ খারাপ হতে থাকলো তার। শেষমেশ আর ধৈর্য না ধরে ফুফির সামনে বেকুবটার কবজি ধরে সে। আসছি ফুফি, তুমি বাসায় এসো বলে বেরিয়ে পড়লো আগে পিছে না তাকিয়ে। ফুফি যা ভাবার ভাবুক, কিন্তু এই নাটকেও বিদায় পর্ব আছানের আর সহ্য হচ্ছিল না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।